হ্যালো স্টুডেন্টস, সো আবার ফিরে এলাম আরো একটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। অর্গানিক কেমিস্ট্রি আমাদের চলছিল সিরিজ ব্ল্যাক ওয়ার ব্যাচে। তো আরো একটা পাওয়ারফুল কেমিস্ট্রি ভিডিও নিয়ে আজকের এই ক্লাস তোমরা দেখছো অ্যাজ ইউজুয়াল সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস এট সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। তো যে ব্ল্যাক ওয়ার ব্যাচ লঞ্চ হয়ে গেছে, ব্ল্যাক ওয়ার যে ব্ল্যাক ওয়ার ব্যাচ লঞ্চ হয়ে গেছে, সেই ব্ল্যাক ওয়ার ব্যাচে অলরেডি ডিফারেন্ট টিচারদের ভিডিও আসতে শুরু করেছে। সেখানে অর্গানিকের পার্টটা টোটাল আমি তোমাদেরকে গাইড করব। তো সেইখানে আমরা প্রথমে 11 এর বেশ কিছু বেসিক ক্রিয়া কৌশল, জৈব রসায়নের কিছু বেসিক মেকানিজম, বেসিক রিঅ্যাকশন মেকানিজম গুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। অলরেডি বেশ কিছু টপিক আমরা ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে? সেই ভিডিওসটা ভালো করে দেখবো, এটা ফান্ডামেন্টাল ভিডিও, যেটা প্রথম পার্ট 1 বিক্রিয়ার কলা কৌশলের পার্ট 1 যে ভিডিওটা আপলোড হয়ে গেছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে প্রত্যেকটা। ওটা ওই ভিডিওটা কিন্তু 11 এর স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, 12 এর স্টুডেন্টদের জন্য তো খুব বেশি ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট। একদম ধরে 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 টোটাল ফান্ডামেন্টালটা বোঝানো হয়েছে। তো কি কি বোঝানো হয়েছে একবার চলে আসছে, একটা কুইক রিভিশন করে নিচ্ছি। তারপরে আজকে আমরা চলে আসছি আজকের পার্ট 2 তে। রাসায়নিক বিক্রিয়ার পার্ট 2 থাকছে আজকে। তো পার্ট 2 তে আসবার আগে একবার দেখে নিচ্ছি যে পার্ট 1 এ আমরা কি কি এক্স্যাক্টলি শিখেছিলাম। সো মনে করে দিচ্ছি, রিকল করে নাও। যার রিকল হচ্ছে না বা পড়া হয়নি তারা ভিডিওটা গিয়ে দেখে নাও, অবশ্যই দেখে নাও। আচ্ছা, কি কি ছিল? প্রথমে ছিল ইন্ডাকটিভ এফেক্ট, মাইনাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। তারপরে ছিল ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। মাইনাস আই কেমন ছিল? এই যে মাইনাস আই, কার কার মনে আছে? প্লাস আই, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তারপরে ছিল রেজোনেন্স, একই হবে মাইনাস আর প্লাস আর। মনে আছে নিশ্চয়ই? কি মনে আছে তো, নাকি ভুলে গেছো? দেখে নাও ভিডিওগুলো দেখে নাও, মোমেন্টাম তোলো, নিজের এনার্জি মোমেন্টামকে বাড়াও, আর বেশি সময় হাতে নেই, তাই না? তারপরে ছিল রেজোনেন্সের পরে ছিল হচ্ছে হাইপার কনজুগেশনের পরে আমরা বিভিন্ন রিঅ্যাকশনের রিএজেন্ট সম্পর্কে জেনেছিলাম, যেটা কিনা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল হতে পারে। দেন আমরা জেনেছিলাম হচ্ছে কেমন করে ইন্টারমিডিয়েট গুলো বিহেভ করে। কার্বোক্যাটায়ন কি জিনিস, কার্বন আয়নটা সম্পর্কে আজকে দেখবো। ফ্রি রেডিক্যাল কি জিনিস, তারা কেমন কেমন ভাবে স্টেবিলিটি পেয়ে থাকে। ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এরা স্টেবিলিটি কেমন করে পায়। এই রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, এগুলো কেমন করে স্টেবিলিটিতে বা মলিকুলার বিভিন্ন প্রপার্টিতে রোল প্লে করে থাকে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা অলরেডি প্রথম পার্ট 1 এ ডিসকাস করেছি। ভালো করে সেখানটা দেখো এবং পুরো গ্রিপটা তৈরি করে নাও। অর্গানিকের একদম ফান্ডামেন্টালটা সম্পর্কে সলিড গ্রিপ তৈরি করে নাও। এটা সলিড গ্রিপ তৈরি করে এগোনোর সময় একদম ধাপে 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 যদি সলিড ভাবে এগোনো যায়, তবেই কিন্তু আলটিমেটলি তুমি গিয়ে সাকসেসটা পাবে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বসবে। ওই হলটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, আর এখন হচ্ছে তোমার প্রিপারেশনের টাইম। সেটা মাথায় রেখো, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা মাথায় রেখো। দ্য মোর ইউ সোয়েট ইন দ্য ফিল্ড, দ্য লেস ইউ ব্লিড ইন দ্য ব্যাটল। নিশ্চয়ই এখন ভালো করে ঘাম ঝরিয়ে একদম রেডি করো নিজেকে, যাতে এক্সাম হলে রক্তক্ষরণ কম হয়, আসানিতে, আসান ভাবে, ইজি ওয়েতে তুমি যাতে এক্সাম গুলো আরামসে একদম পুরো মাখনের মতন স্মুথ আর মোলায়েম ভাবে, যেরকম ভাবে কেমিস্ট্রি আমি তোমার মাথায় ঢুকাচ্ছি, ঠিক একই রকম ভাবে তুমি যেন তোমার মাথা থেকে কেমিস্ট্রিটা পেনের ডগায় চলে আসে, এন্ড মাখনের মতন স্মুথ হ্যান্ডরাইটিং এর থ্রু দিয়ে, তোমার স্মুথ আনসারিং এর থ্রু দিয়ে পুরো একদম দারুণ একটা এক্সাম রিপ্রেজেন্টেড হয়ে যায়, একটা আনসার রিপ্রেজেন্টেড হয়ে যায়, যেখানে প্রত্যেকটা মার্কস যেন তুমি একদম কেড়ে নিয়ে আসতে পারো, ছিনিয়ে নিয়ে আসতে পারো এক্সামিনারের কাছ থেকে। এক্সামিনার যেন তোমার আনসারে লাল কালি ছোঁয়ানোর আগে 3 বার ভাবে যে এই আনসারটাতে আমি লাল কালি ছোঁয়াবো, কোনো কি ভুল লিখেছে না, প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে সবকিছু এতটা পারফেক্ট এন্ড ঠিক লিখেছে, লাল কালি ছোঁয়ানোর জায়গায় নেই। এরকম ভাবে নিজেকে তৈরি করো, এখন ঘামটা ঝরাও, যাতে এক্সাম হলে গিয়ে রক্তক্ষরণ কম হয়। সো মাথায় রেখো এই ব্যাপারগুলো, মোটিভেটেড থাকো, বেশি সময় বাকি নেই। মোটিভেশন তো সবসময় যে সোমস ক্লাসরুম থেকে পেয়েই থাকো, সূর্য স্যারের কাছ থেকে সবসময় পেয়ে থাকো, প্রপার গাইডেন্স পেয়ে থাকো। প্রত্যেকটা স্টেপে কিছুদিন এক্সাম যাক, তারপরে মাঝে মধ্যে তোমাদের স্ট্র্যাটেজি দিতে থাকবো যে কেমন করে স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়বে, কোন কোন এরিয়াগুলো ফোকাস করবে। তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যেভাবে গাইডেন্সটা করা হচ্ছে ওটা নিতে হবে তোমাকে। প্রত্যেকটা মার্কসকে যদি ছিনিয়ে আনতে হয়, আনসার লেখা প্র্যাকটিস করতে হবে বাড়িতে, ঠিক আছে? ছায়া প্রকাশনী বইটাকে একদম গুলে খেয়ে ফেলতে হবে, পুরো একদম গুলে খেয়ে একদম মাথায় এখানে স্ক্যান করে বসিয়ে নিতে হবে। তো সেইভাবেই তোমাকে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি সমস্ত কনসেপ্ট গুলো, কিন্তু তোমার এখানে এগিয়ে আসাটা খুব জরুরি,
সো আজকে তাহলে আমরা শুরু করছি পার্ট 2, যে পার্ট 2 তে আমরা বিভিন্ন মেকানিজম গুলো সম্পর্কে দেখবো, ডিটেল কলাকৌশল গুলো সম্পর্কে দেখবো। এবং বলে রাখি যে কলাকৌশল গুলো আমরা দেখবো, এখন শিখবো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে এই সমস্ত কলাকৌশল গুলো কাজে আসতে চলেছে। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে কিন্তু এই সমস্ত কলাকৌশল গুলো কিন্তু অ্যাকচুয়ালি আসতে চলেছে, অ্যাকচুয়ালি কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন আসতে চলেছে। তাই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে যাওয়ার আগে এই সমস্ত কলাকৌশল গুলো একবার ব্রাশ আপ হয়ে যাওয়া খুব জরুরি। তো ভিডিওতে শেষ পর্যন্ত টিকে থাকো। চলো কি বলছে দেখা যাক। পার্ট 2 এটা রাসায়নিক বিক্রিয়ার কলাকৌশল পার্ট 2। আচ্ছা, অনেকেই হয়তো কমেন্ট করে জিজ্ঞেস করবে যে আর কটা পার্ট আসবে। তো রাসায়নিক বিক্রিয়ার কলাকৌশলের এই পার্ট 1 আর পার্ট 2 এই দুটোই পার্ট। এরপরে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে এক্সাক্ট অর্গানিকের চ্যাপ্টারগুলো নিয়ে শুরু করব। এক্সাক্ট অর্গানিকে ঢোকার আগে জাস্ট তোমাদের ব্রাশ আপ করিয়ে দিচ্ছি পুরো অর্গানিকের ব্যাপারটা কেমন ভাবে ছিল। সেখানটাতে ভালো রকম গ্রিপ নিয়ে এসো। চলে আসছে আমরা কার্বন, আমরা কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এগুলোর স্টেবিলিটি সম্পর্কে পড়েছিলাম। কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এগুলো স্টেবিলিটি নিয়ে পড়তে গিয়ে আমরা হাইপার কনজুগেশন, রেজোনেন্স, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট এগুলো কেমন করে রোল প্লে করে করেছিলাম, জেনেছিলাম। আজকে আসছি কার্বন আয়ন। কার্বন আয়ন ইন্টারমিডিয়েটটা কখন তৈরি হয়? যখন কোনো একটা বন্ডের হেটারোলাইটিক ফিশন হয়, কোনো একটা কোভালেন্ট বন্ড, অর্গানিক মলিকুলের মধ্যে কোভালেন্ট বন্ড থাকে, সমযোজী বন্ধন থাকে। তো কোনো একটা সমযোজী বা কোভালেন্ট বন্ডের যদি হেটারোলাইটিক ওয়েতে ফিশন হয়ে যায়, হেটারোলাইটিক মানে অসমভাবে যদি ফিশন হয়ে যায়, ভেঙে যায় বন্ডটা, তাহলে কি হবে? তাহলে যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে চলে যাবে হচ্ছে ইলেকট্রন পেয়ারটা। এরকম ভাবে কার্বনের উপরে যদি একটা ইলেকট্রন পেয়ার চলে আসে, কোনো একটা বন্ড ব্রেক হয়ে গেছে, আর বন্ডটা ব্রেক হওয়ার জন্য ওই বন্ডের যে বন্ধন জোটটা, ওই বন্ধন জোটটা মাইনাস চার্জ হয়ে কার্বনের উপরে যদি চলে আসে, তাহলেই তৈরি হয় এরকম কার্বন আয়ন। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কার্বন আয়নে কার্বনের উপরে একটা মাইনাস চার্জ আছে। মাইনাস চার্জটা এলো কোথা থেকে? কার্বনের সঙ্গে কেউ না কেউ হয়তো জয়েন করেছিল, যে ছিল সে একলা বেরিয়ে গেছে, বন্ধন জোটটা রয়ে গেছে, ওই বন্ধন জোটটাই এখন মাইনাস চার্জ হিসেবে কার্বনের উপরে প্রেজেন্ট হয়েছে। তো এই কার্বনটা বেসিক্যালি sp3 হাইব্রিডাইজড, sp3 ওয়েতে এটা হাইব্রিডাইজড হয়ে আছে, যেটা হাইব্রিডেশনটা আমরা অলরেডি 11 এ পড়েছিলাম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। sp3 ওয়েতে হাইব্রিডাইজড হয়ে আছে, যে sp3 অরবিটালটার মধ্যেই এই মাইনাস চার্জের ইলেকট্রন দুটো প্রেজেন্ট আছে। sp3 অরবিটালটার মধ্যেই মাইনাস চার্জের ইলেকট্রন দুটো ক্লিয়ারলি প্রেজেন্ট আছে, সঙ্গে কার্বনটার সঙ্গে তিনটে অ্যালকিল গ্রুপ জয়েন করে আছে। সো এটা একটা কার্বন আয়নের বেসিক একটা অরবিটাল পিকচার। আমরা এবার বিভিন্ন কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার গুলো দেখে নেব। এটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন। মিথাইল কেন? কারণ যে কার্বনের উপরে মাইনাস চার্জ তার সঙ্গে আর কোনো কার্বন আয়ন নেই, আর কোনো কার্বন অ্যাটম নেই, সেটা ক্লিয়ারলি CH3-। CH3- is nothing but মিথাইল কার্বন আয়ন। এখানে আর কোনো কার্বন অ্যাটম নেই উইথ দা কার্বন আয়ন কার্বন। কার্বন আয়ন কার্বনটার সঙ্গে তিনটেই হাইড্রোজেন, কোনো কার্বন নেই, সেটা মিথাইল কার্বন আয়ন। এটা 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন আয়ন। কেন এটা 1 ডিগ্রি? 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন আয়ন কেন? কারণ কার্বন আয়ন কার্বনটার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, তাই এটা 1 ডিগ্রি কার্বন আয়ন। কার্বন আয়ন কার্বনের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, তাই 2 ডিগ্রি কার্বন আয়ন। কোন কার্বনটা 2 ডিগ্রি একদম স্পেসিফিক্যালি মেনশন যদি করে দিই, এই কার্বনটা 2 ডিগ্রি, এই কার্বনটা এখানে 1 ডিগ্রি। আর এটা তাহলে কত হবে? এটা 3 ডিগ্রি কার্বন আয়ন। কেন? মাইনাস চার্জটা যে কার্বনে আছে সেই কার্বনটার সঙ্গে তিনটে অ্যালকিল গ্রুপ জয়েন করে আছে, তাই এটা 3 ডিগ্রি কার্বন আয়ন। কার্বন আয়ন কখন স্টেবিলিটি পাবে? কার্বন আয়ন তখনই স্টেবিলিটি পাবে যখন তার মাথার মাইনাস চার্জটাকে কেউ ডিলোকালাইজ করে সরিয়ে নেবে। ঠিক আছে, তার ডিলোকালাইজ করে যদি কেউ সরিয়ে নেয়, তাহলে ওর মাইনাস চার্জের বার্ডেন, মাইনাস চার্জের ইন্টেন্সিটি কার্বনের উপর থেকে চলে যাবে। যত ডিলোকালাইজ হয়ে যাবে আমরা জানি তত স্টেবিলিটি পায়, তাই তখনই স্টেবিলিটি পাবে। আর ডিস্টেবিলাইজ কখন হয়ে যাবে? ডিস্টেবিলাইজ তখন হবে যদি কেউ কার্বনের মাইনাস চার্জকে আরো ইন্টেন্সিফাই করে, মানে আরো বাড়িয়ে দেয়। মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করে সরিয়ে তো না নিলই না, উল্টে এমন কোন গ্রুপ যদি প্রেজেন্ট থাকে যারা ইলেকট্রন পুশ করে যে কার্বনের উপরে মাইনাস চার্জের ডেনসিটিকে আরো বাড়িয়ে তুলছে, কার্বনের উপরে নেগেটিভ চার্জটাকে অনেক এনহ্যান্স করে দিচ্ছে, ডিলোকালাইজ না করে ইন্টেন্সিফাই করছে, সেই অবস্থায় কিন্তু কার্বন আয়নগুলো ডিস্টেবিলাইজ হয়ে যাবে। এখন দেখো 3 ডিগ্রি কার্বন আয়নে তিনটে অ্যালকিল গ্রুপ আছে, আর আমরা জানি আর গ্রুপগুলো হচ্ছে সব অ্যালকিল গ্রুপ। আর অ্যালকিল গ্রুপের কোন এফেক্ট থাকে? আমরা জানি অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকে। এবার মনে করে দেখো প্লাস আই এফেক্টটা কি? প্লাস আই এফেক্টটা ছিল ইলেকট্রন পুশিং এফেক্ট। মানে অ্যালকিল গ্রুপগুলো কি করছে? অ্যালকিল গ্রুপগুলো কার্বন আয়ন কার্বনটাকে ডিস্টেবিলাইজ করছে, ইলেকট্রন পুশ করছে, বন্ড পেয়ার ইলেকট্রনগুলো, বন্ধন জোড় ইলেকট্রনগুলোকে কার্বনের দিকে পুশ করছে। কার্বনের উপরে এমনি মাইনাস চার্জের ডেনসিটি আছে, তার উপর আরো বন্ড পেয়ার গুলো কার্বনের দিকে পুশ হচ্ছে, ফলে কার্বনের উপরে ইলেকট্রন ডেনসিটি অনেক বেড়ে যাচ্ছে। কারণ তিনটে অ্যালকিল গ্রুপ তাদের প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনের দিকে
তাদের প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনের দিকে বন্ধন জোড়গুলোকে ঠেলছে, দিয়ে কার্বনের উপরে মাইনাস চার্জের ডেনসিটি বাড়াচ্ছে। ডিলোকালাইজ তো করছেই না, মাইনাস চার্জ ইন্টেন্সিফাই হচ্ছে। এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তারাও প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনের উপরে মাইনাস চার্জের ডেনসিটিকে ইন্টেন্সিফাই করছে, কিন্তু এখানে একটু কম ইন্টেন্সিফাইড হবে কারণ দুটো অ্যালকিল গ্রুপ আছে। এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে, একটা অ্যালকিল গ্রুপ বন্ধন জোড়টাকে কার্বনের দিকে ঠেলছে, যে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনের মাথার মাইনাস চার্জটাকে ইন্টেন্সিফাই করছে। এখানে কোনো অ্যালকিল গ্রুপ নেই, তার মানে এই সবকটাতে কোনো স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে কি? কোনো স্টেবিলাইজিং ফ্যাক্টর নেই, কারণ মাইনাস চার্জের ডেনসিটিকে কেউ ডিলোকালাইজ করে কার্বন আয়নকে স্টেবিলিটি দিচ্ছে না, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরই আছে। হয় একটা অ্যালকিল গ্রুপ, নয় দুটো অ্যালকিল গ্রুপ, নয় তিনটে অ্যালকিল গ্রুপ ইলেকট্রন পেয়ারকে পুশ করে কার্বনের মাথায় তুলছে, যে কার্বন আয়ন কার্বনটা যেটা কিনা মাইনাস চার্জ কার্বন, সেই কার্বন আয়ন কার্বনের চার্জটাকে ইন্টেন্সিফাই করছে। তাহলে এখানে স্টেবিলাইজিং ফ্যাক্টরই যদি না থাকে, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর যদি থাকে, তাহলে কেমন করে আমরা চেক করব কে বেশি স্টেবিলিটি হবে? যেখানে ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টরটা কম, ওখানে রিলেটিভ স্টেবিলিটি বেশি হবে। অর্থাৎ যেখানে অ্যালকিল গ্রুপ কম আছে, প্লাস আই এফেক্ট কম আছে, কার্বনের দিকে ইন্টেন্সিফাই কম হচ্ছে বন্ড পেয়ার গুলো, বন্ধন জোড় গুলো, সেইখানে কিন্তু স্টেবিলিটি বেশি থাকবে, কারণ সেখানে তোমার ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরটা কম আছে। তাহলে 1 ডিগ্রি কার্বন আয়ন হবে সব থেকে বেশি স্টেবল, কারণ একটাই অ্যালকিল গ্রুপ তার প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনকে একটু হলেও ডিস্টেবিলাইজ করছে, কার্বন আয়ন কার্বনটাকে আরো ইন্টেন্সিফাই করছে, মাইনাস চার্জটাকে কার্বনের উপর আরো ইন্টেন্সিফাই করছে। কিন্তু সেটা কটা অ্যালকিল গ্রুপ? একটাই অ্যালকিল গ্রুপ। এখানে দুটো অ্যালকিল গ্রুপ এই কার্বনের পিছনে বাঁশ দিচ্ছে, এখানে তিনটে অ্যালকিল গ্রুপ কার্বনের পিছনে বাঁশ দিচ্ছে। তো বাঁশ দেওয়া ছাড়া আর কি বলবো বলো? মাইনাস চার্জের বার্ডেনটাকে কেউ নিলই না, উল্টে অ্যালকিল গ্রুপগুলো আরো ইলেকট্রন পুশ করে কার্বনের উপরে মাইনাস চার্জ বাড়াচ্ছে। একে মাইনাস চার্জ ছিল, আরো বন্ড পেয়ার গুলোকে ঠেলছে কার্বনের দিকে, দিয়ে মাইনাস চার্জের ডেনসিটি আরো বাড়াচ্ছে। এটা বাঁশ দেওয়া ছাড়া আর কি। সেরকম ভাবে বাঁশ সব থেকে বেশি কে দিচ্ছে? 3 ডিগ্রি কার্বন আয়ন, তাই এটা সব থেকে বেশি ডিস্টেবল হবে, আনস্টেবল থাকবে। স্টেবিলিটি 1 ডিগ্রিতে সব থেকে বেশি হবে, 1 ডিগ্রিতে স্টেবিলিটি সব থেকে বেশি হবে। অ্যাকচুয়ালি প্রাইমারিতে বা মিথাইল কার্বন আয়ন, যেখানে বাঁশ দেওয়ার কেউ নেই, এখানে কোনো অ্যালকিল গ্রুপ নেই, তাই বাঁশ দেওয়ার কেউ নেই, এখানে বাঁশ দেওয়ার কেউ নেই বলে এখানে কিনা স্টেবিলিটি বেশি হবে। এখানে একটু হলেও স্টেবিলিটি কমছে, এখানে অনেকটাই স্টেবিলিটি কমে যাচ্ছে। এই লেফট টু রাইটে আমরা কি বলতে পারি? লেফট টু রাইটে অ্যালকিল গ্রুপ লেফট টু রাইটে ইনক্রিজ করছে, তার জন্য প্লাস আই এফেক্ট ইনক্রিজ করছে, তার জন্য নেগেটিভ চার্জের ঘনত্ব বা ডেনসিটি অন কার্বন অ্যাটমের উপরে নেগেটিভ চার্জের ঘনত্ব ইনক্রিজ করছে। কার্বনের উপরে নেগেটিভ চার্জের ঘনত্ব যদি বেড়ে যায়, কার্বন অ্যান্ড কার্বনটার উপরে যদি নেগেটিভ চার্জের ঘনত্ব বেড়ে যায়, তাহলে ও স্টেবিলিটি পাবে না। তার মানে লেফট টু রাইটে, আচ্ছা সরি লেফট টু রাইটে ভুল হয়ে গেল, একটু দাঁড়াও, এটা সব ডিক্রিজ করতে হবে। লেফট টু রাইটে অ্যালকিল গ্রুপ ডিক্রিজ করেছে না, অ্যালকিল গ্রুপ এখানে বেশি এখানে নেই, তাহলে অ্যালকিল গ্রুপ লেফট টু রাইটে ডিক্রিজ করেছে, মানে প্লাস আই এফেক্ট ডিক্রিজ করেছে। প্লাস আই এফেক্ট ডিক্রিজ করেছে মানে নেগেটিভ চার্জের ডেনসিটি কার্বন অ্যাটমের উপরে ডিক্রিজ করছে, তার মানে স্টেবিলিটি ইনক্রিজ করছে। ঠিক আছে, কার্বনের উপরে নেগেটিভ চার্জের ডেনসিটি যত কম হবে, ওই বার্ডেনটা যত কম হবে, তত কিনা স্টেবিলিটি থাকবে। তাই মিথাইল কার্বন আয়নটা সবথেকে বেশি স্টেবল থাকছে দেন 3 ডিগ্রি কার্বন আয়ন। ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নে কিন্তু উল্টো অর্ডার ছিল। ঠিক আছে, কার্বন আয়নের অর্ডারটা কি দাঁড়ালো? কার্বন আয়নের তাহলে অর্ডারটা দাঁড়ালো যে মিথাইল কার্বন আয়ন সবথেকে বেশি স্টেবল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, লিস্ট স্টেবল 3 ডিগ্রি কার্বন আয়নের জন্য। কিন্তু কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের জন্য এই অর্ডারটা কিন্তু উল্টো অর্ডার ছিল, কারণ ওখানে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন ছিল। ভিডিও যদি মনে থাকে, কনসেপ্ট যদি মনে থাকে ভালো, না হলে পার্ট 1 ভিডিও পার্ট 1 ভিডিও ভালো করে দেখে নাও। ঠিক আছে, পার্ট 1 ভিডিও দেখে তবে পার্ট 2 তে হাত দাও, না হলে কিন্তু অর্গানিকে গ্রিপ তৈরি হবে না। বারবার বলছি, গ্রিপটা তৈরি করতে হবে। হিউজ অর্গানিকের সিলেবাস আছে ক্লাস 12 এ, গ্রিপটা তৈরি করতে হবে। ফান্ডামেন্টাল 11 এ যদি ডাউট থেকে থাকে, সেটাকে গ্রিপ তৈরি করে আনতে হবে। 11 এর যদি ডাউট থাকে, সেই গ্রিপটাকে তৈরি করে তবে কিন্তু আসতে হবে, রাইট? আচ্ছা, কার্বন আয়নের স্টেবিলাইজেশন আমরা রেজোন্যান্সের এফেক্ট একটু দেখে নিই। সো এটা একটা বেনজিন মলিকুল, এবং বেনজিন মলিকুলের বেনজাইলিক পজিশনে এখন একটা কার্বন আয়ন প্রেজেন্ট আছে। তো মনে রাখতে হবে, বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বন পজিশনটাকে বলে বেনজাইলিক পজিশন। সো এটা হচ্ছে বেনজাইলিক কার্বন আয়ন, কারণ বেনজাইলিক পজিশনেই মাইনাস চার্জটা প্রেজেন্ট আছে, তাই এটা বেনজাইলিক কার্বন, এবং এটাকে বলবো বেনজাইলিক কার্বন আয়ন, কারণ মাইনাস চার্জটা বেনজাইলিক পজিশনে প্রেজেন্ট আছে। বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বনের পয়েন্টটাকে বলা হয় বেনজাইলিক। আচ্ছা, রেজোন্যান্স হচ্ছে কেমন ভাবে দেখে নেওয়া যাক। এইখান থেকে
মাইনাস চার্জটা এই পজিশনে এসছে ডাবল বন্ড বা তৈরি করার জন্য, এবং এইখান থেকে ডাবল বন্ডটা মাইনাস চার্জ হয়ে পাশের কার্বনে শিফট হয়ে গেছে। তো মাইনাস চার্জ এখন এই কার্বনে, ডাবল বন্ড তৈরি হলে এই কার্বনে, বাকি অ্যাজ ইট ইজ ছিল। অ্যাজ ইট ইজটা ড্র করছি, তার আগে কোনটা চেঞ্জ হলো সেটা আগে ড্র করে দেখিয়ে দিলাম, যে মাইনাস চার্জটা শিফট হয়ে গেল এই কার্বনে, ডাবল বন্ডটা তৈরি হলো এই কার্বনে, বাকিটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল রেজোনেন্স হচ্ছে, সো ডাবল হেডেড অ্যারো থাকবে, বাকিটা অ্যাজ ইট ইজ আমি ড্র করে দিচ্ছি। তো এটা যেমন ছিল তেমন। এবারে কি হবে, ফার্দার এই মাইনাস চার্জটা এই পজিশনে পাই বন্ড তৈরি করার চেষ্টা করবে, আর এখান থেকে পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে নেক্সট কার্বনে শিফট হয়ে যাবে। তার মানে এখন মাইনাস চার্জ হলো এই কার্বনে, এবং এইখানে এলো একটা পাই বন্ড, বাকিটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল ড্র করছি, একদম অ্যাজ ইট ইজ। রেজোনেন্স খুব সোজা, রেজোনেন্স নিয়ে অনেকের ডাউট থাকে, বাট এগুলো ফলো করো, দেখবে ইজি হয়ে গেছে। নেক্সট কি হবে, এই মাইনাস চার্জটা এই পজিশনে শিফট করবে অ্যাজ পাই বন্ড, এবং এই পাই বন্ডটা পাশের কার্বনে শিফট হয়ে যাবে অ্যাজ এগেন মাইনাস চার্জ। তার মানে এখন মাইনাস চার্জ হলো এই পজিশনে, এবং নতুন পাই বন্ডটা এই পজিশনে তৈরি হলো, বাকিটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। এন্ড একদম লাস্ট স্টেজে কি হবে, লাস্ট স্টেজে কি হবে, এই মাইনাস চার্জটা আবার এই পজিশনে পাই বন্ড তৈরি করতে ব্যাক করবে, এবং এই পাই বন্ডটা যেটা তৈরি হয়েছিল সেটা পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে তার মালিকের কাছে আবার ব্যাক করে যাবে। সো এইভাবে বেনজালিক পজিশনে যদি কোনো কার্বনায়ন থাকে, নট অনলি কার্বনায়ন, কার্বোক্যাটায়ন এটা বলেছিলাম, ফ্রি রেডিক্যালও বলেছিলাম, সো বেনজালিক পজিশনে কোনো কার্বোক্যাটায়ন যদি থাকুক, কার্বনায়ন যদি থাকুক, তারা বেনজিনের সঙ্গে পাই বন্ডের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করে। বেনজিনের পাই বন্ডের সঙ্গে রেজোনেন্সে কেমন করে পার্টিসিপেট করে সেটা দেখালাম। তো রেজোনেন্স পার্টিসিপেশনের থ্রু দিয়ে বেনজাইলিক কার্বনায়ন গুলো কিন্তু স্টেবিলিটি গেইন করে থাকে। চলে আসছি নেক্সট, অ্যালাইলিক কার্বনায়ন। অ্যালাইলিক কার্বনায়ন কাকে বলে, এই পজিশনটাকে বলে অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন গুলোর নামটা খেয়াল রাখতে হবে। কারা অ্যালাইলিক পজিশন, ডাবল বন্ডেড কার্বনকে বলে ভিনাইলিক, আর ভিনাইলের রেসপেক্টে পাশের কার্বন আলফা কার্বন তাকে বলে অ্যালাইলিক। সো এই ডাবল বন্ডেড কার্বন গুলোকে বলে ভিনাইল কার্বন, ভিনাইলিক কার্বন। আর ভিনাইলিক কার্বনের পাশের কার্বন যেটা কিনা আলফা পজিশন, নেবারিং পজিশন, তাকে বলে অ্যালাইলিক কার্বন। সো এখানে এরা হচ্ছে ভিনাইলিক কার্বন, আর ভিনাইলিক কার্বনের পাশের পজিশনই হচ্ছে অ্যালাইলিক কার্বন। এবারে দেখো এই অ্যালাইলিক কার্বনায়ন, কার্বনায়নটা কোন পজিশনে আছে, কার্বনায়নটা কিন্তু অ্যালাইলিক পজিশনে আছে, তাই অ্যালাইলিক কার্বনায়ন, এটা কার্বনায়ন কিন্তু অ্যালাইলিক পজিশনে আছে। অ্যালাইলিক পজিশনে কার্বনায়নটা কি করছে, এই মাইনাস চার্জ কার্বনায়ন যেটা আছে ওটা এই পজিশনে ডাবল বন্ড তৈরি করছে, তার জন্য এইখান থেকে ডাবল বন্ডটা মাইনাস চার্জ হয়ে এই পজিশনে শিফট হয়ে যাচ্ছে। তাই এখন এই পজিশনটা হয়ে গেল অ্যালাইলিক, কারণ এই পজিশনে মাইনাস চার্জটা শিফট হয়ে গেল, আর এখান থেকে মাইনাস চার্জটা নতুন পজিশনে ডাবল বন্ড তৈরি করলো। তো নতুন পজিশনে ডাবল বন্ড তৈরি হলো, মাইনাস চার্জটা শিফট হয়ে চলে এলো এই দিকের কার্বনটাতে। তাই এই রেজোনেন্স স্ট্রাকচারে অ্যালাইলিক কার্বন যেটা ছিল ওই রেজোনেন্স স্ট্রাকচারে কিন্তু অ্যালাইলিক কার্বন চেঞ্জ হয়ে গেছে। সেইভাবে মাইনাস চার্জের ডিলোকালাইজেশন হলো, মাইনাস চার্জের ডিলোকালাইজেশন হলো বলেই স্টেবিলিটি পাওয়া গেল। এই ডিলোকালাইজেশনটা হতে পারলো কেন, কারণ অ্যালাইলিক পজিশনে মাইনাস চার্জটা ছিল। অ্যালাইলিক পজিশন কোনটা, অর্থাৎ মাইনাস চার্জে এমন, মাইনাস চার্জটা এমন একটা কার্বনে আছে যে কার্বনের পাশের কার্বনেই ডাবল বন্ড আছে, মাইনাস চার্জটা এমন একটা কার্বনে আছে যে কার্বনের পাশের কার্বনে ডাবল বন্ড আছে। এরকম ফেভারেবল মাইনাস চার্জ থাকলে তাকে বলা হয় অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশনে মাইনাস চার্জ থাকলে সেটা অ্যালাইলিক কার্বনায়ন হয়, এবং সেটা রেজোনেন্সের থ্রু দিয়ে ঠিক এইভাবে স্টেবিলিটি গেইন করে, অর্থাৎ মাইনাস চার্জটা শিফট হয় এবং তার জন্য পাই বন্ডে শিফট হয়, রেজোনেন্স হয় এবং তার থ্রু দিয়ে স্টেবিলিটি গেইন করে। সেইভাবে কার্বনায়ন গুলো স্টেবিলিটি পেয়ে থাকে, ঠিক আছে, যেখানে রেজোনেন্স পসিবল সেখানে রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পেয়ে থাকে, যেখানে মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্টের ব্যাপার আছে সেখানেও স্টেবিলিটি বা ডিস্টেবিলাইজিং বিভিন্ন ফ্যাক্টর আছে। স্টেবিলাইজিং ফ্যাক্টর যেখানে বেশি হবে স্টেবিলিটি ওখানে বেশি হবে, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর যেখানে কম হবে ওখানে স্টেবিলিটি বেশি হবে। সেই কনসেপ্টগুলো থ্রু দিয়ে আমরা কার্বনায়নের বিভিন্ন স্টেবিলিটি ফ্যাক্টরগুলো দেখে নিলাম। এবারে আমরা চলে যাব হচ্ছে রিঅ্যাকশনস এর ডিফারেন্ট মেকানিজমসে। সো কি কি রিঅ্যাকশনস আমরা স্টাডি করতে চলেছি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এক ঝলকে। সো এক ঝলকে দেখে নিই কি কি রিঅ্যাকশনস আছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেখানে কিনা ইলেকট্রোফাইল অ্যাটাকিং রিএজেন্ট, ইলেকট্রোফাইল কাদেরকে বলা হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্টদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রন ডেফিসিয়েন্ট যারা তারা হচ্ছে ইলেকট্রোফাইল। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে অ্যাটাকিং রিএজেন্ট হচ্ছে এখন নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কারা, যারা ইলেকট্রন রিচ, ঠিক আছে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ফান্ডামেন্টালটা কি, যে কেউ একজন আসবে অ্যাটাক করতে আর কেউ একজন রিপ্লেসড হয়ে যাবে। কে আসবে অ্যাটাক করতে, হয় ইলেকট্রোফাইল আসবে অ্যাটাক করতে, লিভিং গ্রুপ রিপ্লেস হয়ে যাবে, অথবা নিউক্লিওফাইল আসবে অ্যাটাক করতে, লিভিং গ্রুপ রিপ্লেস হয়ে যাবে। যে গ্রুপটা বেরিয়ে যায় তাকে বলে লিভিং গ্রুপ, যে অ্যাটাক করতে আসে সেটা হয় ইলেকট্রোফাইল হবে অথবা নিউক্লিওফাইল হবে।
এন্ড তার বেসিসে নাম দেওয়া হচ্ছে, হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলা হচ্ছে অথবা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো এগেইন ইলেকট্রোফিলিক অ্যাডিশন ইলেকট্রোফাইল এসে অ্যাড হবে, কিন্তু কেউ সাবস্টিটিউট হবে না, রিপ্লেসড হবে না। নিউক্লিওফিলিক অ্যাডিশনে নিউক্লিওফাইল এসে অ্যাড হবে, এগেইন কেউ এখানে সাবস্টিটিউট হবে না বা রিপ্লেসড হবে না। নেক্সট হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, ক্লিয়ারলি এখানে এলিমিনেট হয়ে যাবে, কেউ না কেউ এলিমিনেট হয়ে যাবে আলটিমেটলি রিঅ্যাকশনটাতে। নেক্সট হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন এন্ড কনডেনসেশন রিঅ্যাকশন। এর মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জোর দেব এই সাবস্টিটিউশন দুটো ক্যাটাগরি, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক দুটো সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক অ্যাডিশন আর এলিমিনেশন, এই পার্টটাতে আমরা সবথেকে বেশি জোর দেব। এই পার্টটাতে ভালো করে দেখবো রিঅ্যারেঞ্জমেন্ট আর কনডেনসেশন, ঠিক আছে, ওটা আস্তে আস্তে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে পড়তে পড়তে আমরা দেখবো কিরকম কিরকম হয়। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, এরকম অনেক বেশি এক্সাম্পল পাবো রিঅ্যারেঞ্জমেন্ট এবং কনডেনসেশন গুলো বোঝানোর। তাই আপাতত ভাবে কেমন ভাবে হয় এটা জাস্ট একটু হালকা বুঝিয়ে দেবো এখন, কারণ বেশি এক্সাম্পল আমরা যখন চ্যাপ্টার গুলো পড়বো তখন চ্যাপ্টার গুলোতে ডিটেল এক্সাম্পল গুলোতে আসবো, কিন্তু এই বাকিগুলোতে ভালো রকম ভাবে আমাদের মেকানিজমটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, যাতে যখন চ্যাপ্টার পড়বো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়বে, অ্যালকোহল ফিনল ইথার পড়বো, তখন যেন তোমার মাথায় থাকে যে SN1 রিঅ্যাকশন কি, SN2 রিঅ্যাকশন কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি, অ্যাডিশন কখন হবে, সাবস্টিটিউশন কখন হবে, মার্কনিকভ কি, অ্যান্টি মার্কনিকভ কি। তো এই পুরো রুলস এর ব্যাপারগুলো, সেট সেফরিন কি জিনিস, তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখার জন্য আমাদের কিন্তু এই প্রত্যেক কটা রিঅ্যাকশনের মেকানিজমকে ভালো করে বুঝে নিতে হবে। তাই আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার একটাই কারণ, এখানে সমস্ত ফান্ডামেন্টাল মেকানিজম যেগুলো কিনা 12 এর প্রবলেম সলভ করতে লাগবে, তার মেকানিজম গুলো আজকে শেখাচ্ছি। কেউ ধরে ধরে শেখায়নি এরকম মেকানিজম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এন্ড তোমারও প্রচুর জায়গায় ডাউট রয়ে গেছে এই সমস্ত মেকানিজম গুলো নিয়ে। তো আমি এই নিডটা ফিল করেছি অন বিহাফ অফ ইউ, স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি ফিল করেছি এটা, এন্ড আমার নিজস্ব তাগিদে আমি নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদের জন্য প্রত্যেক কটা মেকানিজম যাতে ধীরে ধীরে ধরে ধরে একদম মাথায় তোমাকে বসিয়ে দেওয়া যায়। কারণ 12 পড়াতে এসে 11 পড়ানোর কোনো মানে হয় না যদি না 11 এর সঙ্গে 12 এর কানেকশনটা কোনো টিচার পার্সোনালি ইমোশনালি ফিল করে থাকে। তো স্টুডেন্টদের বিহাফে আমি এটা ফিল করেছি যে এই ফান্ডামেন্টাল জায়গাটা যদি ক্লিয়ার না হয়, একজন স্টুডেন্ট কেমন ভাবে 12 এর প্রবলেম সলভ করবে, কেমন ভাবে 90% এর জায়গায় নিয়ে আসবে। আর আমার লক্ষ্য তুমি 90% এর জায়গায় যাও, আমার লক্ষ্য এটা নয় তুমি 50-60% কে পাস করে যাও, এটা আমার লক্ষ্যই নয়। আমার লক্ষ্য তুমি 90% এর জায়গায় এগো, 90%, 95% এই সমস্ত জায়গাতে আমি চাই তুমি পৌঁছে যাও। তার জন্য একদম ফান্ডামেন্টালটাকে ধরে ধরে তৈরি করতে হবে, সেই লক্ষ্যেই আমি চলছি এন্ড আমি চাইছি তুমি আমার সঙ্গে চলো। সো কি চলবে তো? কি মনে হচ্ছে অর্গানিকটা পারবে তো? কেমন ফিল করছো যে যাই কিছু পড়েছো, আগের ভিডিওটা দেখেছো, এখনো পর্যন্ত বেশ কিছু টপিক দেখলে, কার্বানেনটা দেখলে, রিঅ্যাকশন মেকানিজম ডিটেইলে ঢুকতে চলেছি, তার আগে কি ফিল হচ্ছে? খুব ভয় লাগছে? একদম ভয় পাবে না, অর্গানিক কেমিস্ট্রি খুব জলের মতন সোজা। আমরা তো ক্লাসে আরো গল্প করে করে পড়বো তো অনেক সোজা হয়ে যাবে, ভয় পাবে না। প্রত্যেকটা ডিটেইল খুঁটিনাটি ভালো করে ফলো করো, ডিটেইল খুঁটিনাটি। আমি যেখানে যেখানে অ্যারো ঘোরাচ্ছি, কেন অ্যারো ঘোরাচ্ছি, কেন ইলেকট্রনটার মুভমেন্ট হলো, তখন আমি কি বলছি, ডিটেইল খুঁটিনাটি এখানে একটু ফলো করতে লাগবে। এটা অ্যাপারেন্টলি হলে হবে না, কনসেন্ট্রেশন 1 সেকেন্ডের জন্য যদি সরে যায় তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। অর্গানিক কেমিস্ট্রি তোমার কনসেন্ট্রেশন ডিমান্ড করে, তো তুমি কনসেন্ট্রেশন দিতে রাজি অর্গানিক কেমিস্ট্রিতে? যদি রাজি থাকো কমেন্ট বক্সে কনসেন্ট্রেশন লিখে জানাও যে আমি অর্গানিক কেমিস্ট্রিকে আমার ফুল ডেডিকেশন আর কনসেন্ট্রেশন দিতে রাজি। যদি অর্গানিক কেমিস্ট্রিকে কনসেন্ট্রেশন আর ডেডিকেশন দাও, অর্গানিক কেমিস্ট্রি ছাপ্পার ফারকে দেবে, ফুল মার্কস নিয়ে আসবে, ম্যাথমেটিক্স এর মতন মার্কস উঠবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমাকে ওই কনসেন্ট্রেশনটা এক মোমেন্টের জন্য লুজ করা যাবে না, কারণ যে মোমেন্টে তুমি কনসেন্ট্রেশন লুজ করবে, আমি সেই মোমেন্টে এমন একটা ইম্পর্টেন্ট কথা বললাম, এমন একটা মেকানিজমের ফ্লো দেখালাম, ইলেকট্রনের মুভমেন্ট দেখালাম, তুমি ওটা মিস করে গেলে। তুমি ভাবলে ওটা না দেখলেও চলবে, কিন্তু ওটা হয়তো তোমার কোনো একটা কনসেপ্টকে হাফ ডান রেখে দিল, তোমার কনসেপ্টটা ডেভেলপ করলো না। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলে কিন্তু ফোকাস রাখো। কোনো জায়গায় বাই চান্স মিস হয়ে গেলে রিওয়াইন্ড করো এন্ড আবার দেখে নাও। শুরু করছি আজকে রিঅ্যাকশন মেকানিজম। প্রথম রিঅ্যাকশনটা দেখছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেমন করে হয় না হয় সেই ডিটেলে আসবো, এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে পুরো জিনিসটা, এখানটা দেখলে তো মোটামুটি মাথায় ঢুকে যাবে পুরোটা। কিন্তু এখানটা যদিও বা লেখা আছে, আমি তোমাদেরকে আলাদা করে বোঝাবো, যে আলাদা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড, যেখানে আলাদা করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে প্রত্যেকটা স্টেপ কেমন করে হচ্ছে। তবে হ্যাঁ, সামারি যেটা দাঁড়াবে সেটা আগেই আমি দিয়ে দিয়েছি। সো এরকম একটা সামারি দেখতে লাগবে পুরো রিঅ্যাকশনের মেকানিজমটা।
বইতেও হয়তো পাবে, বইয়ের সঙ্গে ট্যালি করে নিতে পারো। তো এরকম একটা সামারি থাকবে, কিন্তু প্রত্যেকটা স্টেপস কেমন করে হচ্ছে আমি সেপারেটলি তোমাকে বোঝাচ্ছি এখন। সো এনজয় দ্য ক্লাস। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে মেন রিএজেন্ট মেন রিঅ্যাক্ট্যান্টটাকে মেন রিঅ্যাক্ট্যান্টটা হচ্ছে বেনজিন। এই বেনজিন কেমন টাইপের মলিকুল? এটা একটা ইলেকট্রন রিচ মলিকুল। ইলেকট্রন রিচ মলিকুল কেন? তার কারণ এখানে 3 পাই বন্ডস আর দেয়ার, 3টে পাই বন্ধন আছে, তিনটে পাই বন্ধন মানে 6টা ইলেকট্রন আছে, তাই এটা একটা ইলেকট্রন রিচ রিঅ্যাক্ট্যান্ট। ইলেকট্রন রিচ রিঅ্যাক্ট্যান্ট বেনজিন। এখানে অ্যারোমেটিসিটি বলে একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে। অ্যারোমেটিসিটি স্টেবিলাইজিং ফ্যাক্টরটার কারণ কি? কারণ বেনজিনে একটা কন্টিনিউয়াস সার্কুলেশন আছে অফ পাই বন্ডস, কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন অফ পাই বন্ডস। এই বন্ডটা এখানে শিফট হয়, এই বন্ডটা এখানে শিফট হয়, এই বন্ডটা এখানে শিফট হয়, এইভাবে পাই বন্ড গুলো শিফটিং হতে থাকে। পাই বন্ডের এই শিফটিংটাকেই বলা হয় ডিলোকালাইজেশন। আর এই ডিলোকালাইজেশনটা যেহেতু কন্টিনিউয়াসলি হতে থাকে, তাই একটা হাই স্টেবিলিটি তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যারোমেটিসিটি। দেখো পাই বন্ডের পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে তারা থেমে নেই, আবার এ এখানে শিফট হচ্ছে, এ এখানে শিফট হচ্ছে, এখানে শিফট হচ্ছে। সো পাই বন্ডের পজিশনটা এখান থেকে এখানে যেই চেঞ্জ হলো, ওখানে কিন্তু থেমে রইলো না, ও আবার শিফট হতে শুরু করলো, এন্ড এই পজিশনে ব্যাক করে এলো, এটা আবার শিফট হবে দিয়ে ওই ইলেকট্রনিক স্ট্রাকচারে যাবে, ওটা আবার শিফট হবে দিয়ে আবার এই ইলেকট্রনিক স্ট্রাকচারে ব্যাক করে আসবে। এরকম ভাবে একটা ইলেকট্রনিক স্ট্রাকচার থেকে অন্য ইলেকট্রনিক স্ট্রাকচারে এই বেনজিনের পাই বন্ডগুলোর কন্টিনিউয়াস সার্কুলেশন হতে থাকে, কন্টিনিউয়াস মুভমেন্ট হতে থাকে। এরকম করে যদি কন্টিনিউয়াস মুভমেন্ট হতে থাকে, তার জন্য আমরা অ্যাভারেজ স্ট্রাকচারটা ড্র করি কেমন ভাবে? এরকম ভাবে, যে ডট লাইন দিয়ে একটা সার্কেল ড্র করি, যে সার্কেলটার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি, এই সার্কেলটার মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে পাই বন্ডটা কন্টিনিউয়াসলি বেনজিন মলিকুলের মধ্যে সার্কুলেশনের মধ্যে আছে। সো কন্টিনিউয়াস সার্কুলেশন যদি হয়, কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন, কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন যদি হয়, তার ফলে একটা এক্সেপশনাল স্টেবিলিটি তৈরি হচ্ছে। ডিলোকালাইজেশনের ফলে এমনি স্টেবিলিটি হচ্ছে, তার মানে বেনজিন মলিকুলের রেজোনেন্সটার জন্য কি হচ্ছে? বেনজিন মলিকুলের রেজোনেন্সটা কোনো অর্ডিনারি রেজোনেন্স নয়। রেজোনেন্স মানে ডিলোকালাইজেশন, আর ডিলোকালাইজেশন মানে স্টেবিলিটি, কিন্তু এখানে রেজোনেন্সটা কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন হচ্ছে, পাই বন্ডটা কন্টিনিউয়াসলি ডিলোকালাইজ হতে থাকছে। তো কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন যদি কোথাও হয়, তার মানে সেখানে একটা এক্সেপশনাল স্টেবিলিটি পাওয়া যায়। কন্টিনিউয়াসলি ডিলোকালাইজ হচ্ছে, ডিলোকালাইজেশন মানে স্টেবিলিটি, কিন্তু কন্টিনিউয়াসলি যদি সেটা হতে থাকে, তাহলে একটা এক্সেপশনাল স্টেবিলিটি গেইন করে। এই এক্সেপশনাল স্টেবিলিটিটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। এই এক্সেপশনাল স্টেবিলিটিকে বলা হয় অ্যারোমেটিসিটি। তাই বেনজিন এবং বেনজিনের মতন এরকম অন্যান্য মলিকুল যেখানে কিনা পাই বন্ডের এরকম কন্টিনিউয়াস সার্কুলেশন আছে, রেজোনেন্স আছে, কন্টিনিউয়াস সার্কুলেশন আছে, কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন আছে, সেই সমস্ত মলিকুলেই একটা এক্সেপশনাল স্টেবিলিটি থাকে, যে এক্সেপশনাল স্টেবিলিটিকে বলা হয় অ্যারোমেটিসিটি। বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এন্ড তাই হাইলি স্টেবল, কিন্তু বেনজিন ছাড়াও এরকম বেনজিনের মতন আরো অন্য অনেক মলিকুল আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সেগুলো কিন্তু হাইলি স্টেবল এবং সেখানেও অ্যারোমেটিসিটি প্রেজেন্ট আছে। তাহলে এখন বেনজিনে অ্যারোমেটিসিটি আছে, হাইলি স্টেবল। প্রথম কথা তো বেনজিনের তাহলে কারোর সাথে রিঅ্যাকশন করতে যাওয়ারই কথা নয়, যে নিজে হাইলি স্টেবল অ্যারোমেটিসিটির থ্রু দিয়ে, কন্টিনিউয়াস ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে সে কেন কারোর সাথে রিঅ্যাকশন করতে যাবে? এটা তো প্রথম কথা। কিন্তু তারপরেও যদি যায়, তাহলে কার সাথে রিঅ্যাকশন করবে? ক্লিয়ারলি বেনজিন বিং ইলেকট্রন রিচ, একে অ্যাপ্রোচ করতে আসবে কে? একে অ্যাপ্রোচ করবে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারা? যারা কিনা ইলেকট্রোফাইল। সো বেনজিনের কাছেই আসবে ইলেকট্রোফাইল গুলো, তারা বেনজিনের কোনো না কোনো অ্যাটমকে সাবস্টিটিউট করবে এবং তার ফলে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিকটা কি দাঁড়ালো? ইলেকট্রন রিচ কোন সাবস্টেন্সের কাছে যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোফাইলরা আসে, দিয়ে সাবস্টিটিউট করে দেয় ওই সাবস্টেন্সের কোনো একটা অ্যাটমকে, কোন একটা অ্যাটম বেরিয়ে গেল আর ইলেকট্রোফাইলটা ঢুকে গেল, এরকম ইলেকট্রন রিচ কোন সাবস্টেন্সের উপর, ইলেকট্রন রিচ কোন মলিকুল লাইক বেনজিন, তার উপর থেকে কোন একটা অ্যাটমকে বার করে দেয়, সেইখানে ইলেকট্রোফাইলটা নিজে ঢুকে যায়। ইলেকট্রোফাইলটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। সো ইলেকট্রন ডেফিসিয়েন্টটা নিজে ঢুকে গেল,
নিজে বন্ড তৈরি করলো এবং ইলেকট্রন রিচ বেনজিন থেকে কোনো একটা অ্যাটমকে বার করে দিল, রিপ্লেস করে দিল। দ্যাট ইজ দ্য বেসিক অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবারে দেখবো আমরা এক্স্যাক্টলি মেকানিজমটা হচ্ছে কি করে। সেটা ছিল হচ্ছে বেনজিন, যেটা কিনা ইলেকট্রন রিচ, এক্ষুনি দেখেছি। বেনজিনের কাছে এসছে একটা ইলেকট্রোফাইল। বেনজিন এমনিতে অ্যারোমেটিসিটি আছে, পাই বন্ডের সার্কুলেশন আছে, এমনিতে স্টেবল, কিন্তু ইলেকট্রোফাইল বাইরে থেকে লোভ দেখাচ্ছে। কাকে লোভ দেখাচ্ছে? তো গল্প শুরু হয়ে গেছে আমাদের মেগা সিরিয়ালের গল্প। তো অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে কিন্তু একদম চরম এন্টারটেনমেন্ট থাকবে, গল্প থাকবে, মেগা সিরিয়াল থাকবে, সিরিয়ালের থ্রু দিয়ে তোমার মাথায় ঢুকিয়ে দেবো পুরো ব্যাপারটা। ঠিক আছে, এমন এমন বেসিক, এমন এমন কনসেপ্ট, কমন সেন্স তোমাকে দেখাবো, তোমার মনে হবে এটাই তো হওয়ার ছিল, আলাদা করে কি বললেন স্যার। তো তোমার কাছে ইজি করে দেওয়ার জন্য এই গল্পগুলো তৈরি করা হচ্ছে, এন্ড গল্পগুলো ফলো করতে থাকো, আশা করছি এনজয় করবে। সো ইলেকট্রোফাইল কি করছে? বেনজিনের পাই বন্ডকে লোভ দেখাচ্ছে। ইলেকট্রোফাইলের প্রচুর লোভ বেনজিনের উপরে। কেন? বেনজিন রিচ। সো যে রিচ তার কাছে লোভ থাকবেই। কার? যে ভিখারি। সো যে ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন পুয়ার, সে অবভিয়াসলি রিচের দিকে তাকাবেই, রিচের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব করার চেষ্টা করবেই। রিচের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ইলেকট্রোফাইলটা বারবার চেষ্টা করছে বেনজিনের সঙ্গে বন্ধুত্ব করা, কিন্তু বেনজিন পাত্তা দিচ্ছে না। কেন? কারণ বেনজিন নিজেই অ্যারোমেটিসিটির থ্রু দিয়ে স্টেবিলাইজড হয়ে আছে। পাই বন্ডের একটা কন্টিনিউয়াস সার্কুলেশন আছে বেনজিনের মধ্যে, তাই পাই বন্ডগুলোর কন্টিনিউয়াস সার্কুলেশনের থ্রু দিয়ে বেনজিন কিন্তু নিজে স্টেবিলাইজড। তাই বেনজিন কোনো ইলেকট্রোফাইলকে আলাদা করে পাত্তা দিচ্ছে না। ইলেকট্রোফাইল, বেনজিন জানে ইলেকট্রোফাইল হচ্ছে ডেফিশিয়েন্ট, এন্ড ডেফিশিয়েন্ট বলে রিচের দিকে তাকাচ্ছে, রিচের সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়ার চেষ্টা করছে। হয়তো কোনো বদ মতলব আছে ইলেকট্রোফাইলটার, এইটা ভাবছে বেনজিন। এন্ড ভেবে কি করছে? ভেবে আস্তে আস্তে ইলেকট্রোফাইলটাকে পাত্তা দিচ্ছে না। কিন্তু ইলেকট্রোফাইলও ছাড়ার পাত্র নয়। ইলেকট্রোফাইলও ভাবছে কোনোভাবে বেনজিনের সঙ্গে ঢুকতেই হবে, বেনজিনের ঘরে ঢুকতেই হবে কোনোভাবে। কেন ঢুকতে হবে? কারণ বেনজিন রিচ, আর রিচের ঘরে ঢুকতেই হবে কোনোভাবে, এটা ইলেকট্রোফাইল ভাবছে। সেই অবস্থায় কি হচ্ছে? ইলেকট্রোফাইলটা পুরো বেনজিনকে তো মানে কনভিন্স করতে পারলো না যাতে ও বেনজিনের সঙ্গে বন্ড করতে পারে, কিন্তু ইলেকট্রোফাইলটা লোভ দেখিয়ে একটা পাই বন্ডকে নিজের দিকে টেনে নিল। পাই বন্ড যেখানে ইলেকট্রন আছে সে চলে গেল, ইলেকট্রনের ফ্লো হয়ে গেল ইলেকট্রন ডেফিশিয়েন্টের দিকে। পাই বন্ডের ইলেকট্রন গুলোর ফ্লো হয়ে গেল ইলেকট্রন ডেফিশিয়েন্টের দিকে। অর্থাৎ ইলেকট্রোফাইল সামহাও একটু লোভ দেখালো, একটু জাদু ফাদু চালালো, একটু লোভ দেখালো, এন্ড লোভ দেখিয়ে পাই বন্ডটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করলো। পুরো বেনজিনকে নয়, জাস্ট বেনজিনের পাই বন্ডটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিল। পাই বন্ডটা এখন ইলেকট্রোফাইলের প্রেমে পড়ে গেল। পাই বন্ড ইলেকট্রোফাইলের প্রেমে পড়ে গিয়ে পাই বন্ড চলে গেল বেনজিনকে ছেড়ে দিয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে। বেনজিনকে পুরোপুরি ছাড়লো না, কিন্তু হ্যাঁ ইলেকট্রোফাইলকেও ঘরে ঢোকার সুযোগ দিয়ে দিল। অর্থাৎ বেনজিনকে কনভিন্স করতে না পেরে ইলেকট্রোফাইল একটা পাই বন্ডকে ট্র্যাপ করলো। পাই বন্ডটা ইলেকট্রোফাইলের প্রেমে পড়ে গেল, এন্ড পাই বন্ডটা চলে গেল এখন ইলেকট্রোফাইলের দিকে। বেশ ভালো কথা। এখন প্রেম কাহিনী কেমন চলছে দেখা যাক। এর ফলে তৈরি হলো একটা পাই কমপ্লেক্স। পাই বন্ড কিন্তু বেনজিনের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেয়নি, বাড়ি থেকে বেরিয়ে যায়নি, কিন্তু জাস্ট ইলেকট্রোফাইলের সঙ্গে একটা প্রেম করে ফেলেছে। এর ফলে এটাকে তৈরি হলো পাই কমপ্লেক্স। দেখো বেনজিনের সঙ্গেই কিন্তু আছে, কিন্তু ইলেকট্রোফাইলের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট বানিয়ে ফেলেছে। ইলেকট্রোফাইল থার্ড পার্টি ছিল, কিন্তু তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট বানিয়ে ফেলেছে, যেটা বেনজিন প্রথমে পাত্তা দিচ্ছিল না ইলেকট্রোফাইলটা। কিন্তু একটা পাই বন্ড ওই 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 লোভটা সামলাতে পারেনি, ইলেকট্রোফাইলের জাদুতে ফেঁসে গিয়ে প্রেমে অ্যাটাচড হয়ে গেছে ইলেকট্রোফাইলের সঙ্গে। বেনজিনের সঙ্গেও আছে, বেনজিনের বাড়িতেই আছে, কিন্তু ইলেকট্রোফাইলের সঙ্গেও প্রেমে অ্যাটাচড হয়ে গেছে। সেইবারে কি হবে দেখা যাক কি হবে। সিরিয়াল কোন দিকে করছে? মেগা সিরিয়াল চলছে আমাদের। পাই কমপ্লেক্সটা আনস্টেবল হয় ইউজুয়ালি, তাই আনস্টেবল থাকার জন্য পাই কমপ্লেক্স যে মোমেন্টে তৈরি হবে সঙ্গে সঙ্গে পাই কমপ্লেক্সটা একটা সিগমা কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ওই পাই বন্ডটা আর পাই বন্ড থাকে না। এবার একটু হলো বেনজিনের সঙ্গে এখনো অ্যাটাচ আছে, কিন্তু বেনজিনের পাই বন্ড হিসেবে না থেকে বেনজিনের থেকে বেরিয়ে গেছে, ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তাই পাই বন্ডটা এখন ইলেকট্রোফাইলের সঙ্গে সিগমা বন্ড বা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট হয়ে গেছে। তার ফলে বেনজিনের এই পজিশনে প্লাস চার্জ এসেছে। এখন বেনজিনের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে, আরে 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 আমার বাড়িতে কি হয়ে গেল, আমার বাড়িতে কি হয়ে গেল। এতক্ষণ বেনজিন অত নজর দেয়নি, বেনজিনেরই পাই বন্ড যে ইলেকট্রোফাইলের সঙ্গে প্রেম করছে বেনজিন এতক্ষণ খেয়াল করেনি। এখন বেনজিন তার ঘুম ভেঙেছে, আরে 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 আমার কি হয়ে গেল, এ তো আকাশ ভেঙে পড়ার মতন ঘটনা। আমারই পাই বন্ড এখন আমাকে ছেড়ে এখন ইলেকট্রোফাইলের সঙ্গে প্রেম করছে। বেনজিনের বাড়িতে থাকে, এদিকে প্রেম করছে ইলেকট্রোফাইলের সঙ্গে, এবং এমনই তার প্রেমের মহিমা
যে পাই বন্ডটা অ্যারোমেটিসিটি অবধি ছেড়ে দিল, অ্যারোমেটিসিটি যেটা কিনা বেনজিনকে হাই স্টেবিলিটি দেয়। হাই 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 হাই, অ্যারোমেটিসিটি যেটা কিনা বেনজিনকে হাই স্টেবিলিটি দেয়, পাই বন্ডটা সেই হাই স্টেবিলিটিকে ছেড়ে দিল। টোটাল বেনজিনের অ্যারোমেটিসিটি কি আর আছে? পাই বন্ড গুলো কি আর অল্টারনেটলি আছে? তারা কি আর সার্কুলেশন ডিলোকালাইজেশন করতে পারবে? পারবে না, কারণ একটা পাই বন্ড ছেড়ে চলে গেছে বেনজিনকে, পুরোপুরি যায়নি কিন্তু ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করে নিয়েছে, সিগমা বন্ডে কনভার্ট হয়ে গেছে ইলেকট্রোফাইলের সঙ্গে। অবভিয়াসলি তার জন্য এই পজিশনটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে গেছে, আর প্লাস চার্জটা এখানে শিফট হয়ে গেছে। ইলেকট্রোফাইলের প্লাস চার্জটা এখন এই কার্বনে শিফট হয়ে গেছে, কারণ এই কার্বনটা এখন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে গেছে, কারণ পাই বন্ডটা এই দুটো কার্বনের মাঝেই ছিল, সেখান থেকে চলে গেছে এখন পাই বন্ডটা সিগমা বন্ড হয়ে সিঙ্গেল বন্ড হয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে। সো অ্যারোমেটিসিটি ইজ ক্লিয়ারলি লস্ট। অ্যারোমেটিসিটি ইজ লস্ট। এখন বেনজিনের জায়গায় তুমি হলে তুমি কি করতে এই অবস্থায়? আমি বলে দিচ্ছি কি করতে। তুমি সামহাও অ্যারোমেটিসিটিকে আবার গেইন করার চেষ্টা করতে, কোনোভাবে অ্যারোমেটিসিটি স্টেবিলিটিকে যদি ফেরত পাওয়া যায়, কোনোভাবে পাই বন্ডকে যদি আবার ফেরত পাওয়া যায়, এটাই চেষ্টা করতে, কারণ অ্যারোমেটিসিটি স্টেবিলিটি দেয়, বেনজিনও সেই চেষ্টাই করবে। প্রত্যেকটা পজিশনে একটা করে হাইড্রোজেনও আছে, যেটা আমরা ইউজুয়ালি ড্র করি না কিন্তু আছে। বেনজিনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেনও প্রেজেন্ট থাকে, যেটা আমরা ইউজুয়ালি ড্র করি না কিন্তু প্রেজেন্ট থাকে। বেনজিন এই অবস্থায় অ্যারোমেটিসিটি গেইন করতে চায়, গেইন করতে চায় মানে একটা পাই বন্ডকে কোনোভাবে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চায়। বেনজিন এবার মনে মনে একটা টুইস্ট খেললো। কি টুইস্ট? পাই বন্ড ইলেকট্রোফাইলের সঙ্গে প্রেম করেছে, এটা যদি ফার্স্ট টুইস্ট হয় যে তার জন্য অ্যারোমেটিসিটি লস্ট হয়ে গেছে, এবার বেনজিন এখানে একটা সেকেন্ড গেম খেললো। বেনজিনও কম চালাক নয়, বেনজিন এখানে একটা সেকেন্ড গেম খেললো। কি গেম খেললো বেনজিন? বেনজিন এই সেকেন্ড যে গেমটা খেললো, সেকেন্ড যে টুইস্টটা নিয়ে এলো, সে ভাবলো, বেনজিন ভাবলো আমি তো হাইড্রোজেনের সঙ্গেই সারা বছর ধরে থাকি, ওই হাইড্রোজেনের সঙ্গে ছটা হাইড্রোজেনের সঙ্গে থাকতে থাকতে আমার মাথা পাগল হয়ে গেছে, আমার আর হাইড্রোজেন গুলোর মুখ দেখার অব্দি ইচ্ছা। সো হাইড্রোজেন গুলোকে বেনজিনে অ্যাভয়েড করতে চাই, যে আর আমি হাইড্রোজেনের সঙ্গে থাকতে চাই না, এই ছটা হাইড্রোজেনকে নিয়ে আমাকে আর ভালো লাগে না থাকতে। যদি অন্য কেউ ইলেকট্রোফাইল এসছে তো খুব ভালো হয়েছে, ঠিক আছে, ইলেকট্রোফাইল প্রথম দিকে চাইছিলাম যাতে না আসুক, কারণ আমার রিচনেসটাকে যদি ইলেকট্রোফাইল নিয়ে চলে যায় আমার সেই ভয় ছিল, এন্ড অবভিয়াসলি সেই ভয়টা এক্সিকিউটও হয়ে গেছে। ইলেকট্রোফাইল এখন রিচ বেনজিনের সঙ্গে অ্যাটাচও হয়ে গেছে থ্রু দা পাই বন্ডকে ট্র্যাপ করে। এখন বেনজিন ভাবছে ইলেকট্রোফাইলটা ঢুকেই গেছে, তাতে বরং একটু জীবনে রং এসছে, একটু রঙিন হয়েছে আমার জীবনটা, কারণ এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র হাইড্রোজেনই ছিল আমার জীবনে, হাইড্রোজেন ছাড়া আর কেউ ছিল না আমার জীবনে, এখন অন্য কোন একটা ইলেকট্রোফাইল এসছে, আমার জীবনটা একটু রঙিন হয়েছে। তাই রঙিন ইলেকট্রোফাইলকে বেনজিন আর বার করতে চাইলো না। বেনজিন কি করলো? বেনজিন এখানে একটা ভালো রকম ধোঁকাবাজি করলো। কার সাথে করলো? হাইড্রোজেনটার সাথে। সেই হাইড্রোজেনটাকে বেনজিন বার করে দিল নিজের পাই বন্ডটাকে ফেরত আনার জন্য। হাই 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 হাই, কি চলছে এ তো সাংঘাতিক টুইস্ট চলছে, টুইস্টের পর টুইস্ট। প্রেম হলো ইলেকট্রোফাইলের সঙ্গে, পাই বন্ডের সঙ্গে, বেনজিনের সঙ্গে, এরা প্রেমে নামলো, আর বলির বকরা হলো কে? হাইড্রোজেন। হাইড্রোজেন বলির বকরা হয়ে গেছে রে। সো ওই হাইড্রোজেনটাকে ইলেকট্রোফাইলটা যে কার্বনে জয়েন করেছে, সেই কার্বনে যে আর একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটাকে বেনজিন আউট করে দেয় অ্যাজ H+, এবং ওই হাইড্রোজেনের সঙ্গে যে সিগমা বন্ডটা ছিল, হাইড্রোজেনের সঙ্গে যে পার্টিকুলার সিগমা বন্ডটা ছিল, ওই সিগমা বন্ডটা অ্যাজ পাই বন্ড এখানে আবার অ্যারোমেটিসিটি গেইন করার জন্য ব্যাক করে আসে। সো অ্যারোমেটিসিটি গেইন করে, হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে হাইড্রোজেনটা স্যাক্রিফাইস করে বেনজিনের জন্য, অ্যারোমেটিসিটি ইজ রিগেইনড। হাইড্রোজেনটা স্যাক্রিফাইস করে বেনজিনের থেকে সরে গিয়ে বেনজিনকে অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনতে হেল্প করে। এই যে ফিরে চলে এলো, হাইড্রোজেনের সঙ্গে থাকা সিগমা বন্ডটা, সিঙ্গেল বন্ডটা পাই বন্ড হয়ে ব্যাক করে এলো। এই পাই বন্ডটা কিন্তু ব্যাক করলো না, যে পাই বন্ডটা সিগমা বন্ড হয় ইলেকট্রোফাইলের সঙ্গে জুড়ে গেছিল ওটা কিন্তু জুড়েই রইলো, অর্থাৎ এইভাবে ইলেকট্রোফাইলটা ঢুকলো আর কে বেরিয়ে গেল? হাইড্রোজেন। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ছটা পজিশনে হাইড্রোজেন ছিল, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা পজিশনে ইলেকট্রোফাইল ঢুকে গেছে এন্ড সেই পজিশন থেকে H+ বেরিয়ে গেছে। সো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছে ইলেকট্রোফাইলটা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানে পুরোপুরিভাবে ওভার হচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো মেকানিজমটা কেমন করে যাচ্ছে, ড্রাইভিং ফোর্স গুলো কি থাকছে, প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করছি। আগে প্রচুর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর एग्जांपल দেখবো, যেখানে ক্লোরিনেশন হবে, ব্রোমিনেশন হবে, ফ্লুইডক্রাফট রিঅ্যাকশনস হবে, হ্যালোকেন হ্যালোজেন সব ভর্তি আছে, সেগুলো সবই কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে হবে।
সো পুরোটা মাথায় ঢুকলাম, মাথায় ঢুকে গেছে নিশ্চয়ই। এখানে একটা কি পয়েন্ট বলে দিতে চাইছি, সেই কি পয়েন্টটা হচ্ছে যে এই ইলেকট্রোফাইলটা কিন্তু বেনজিনের 6টা পজিশনে যে কোনো একটা পজিশনেই আসতে পারতো, আমরা এই পজিশনটাকে চুজ করেছি জাস্ট বোঝাতে সুবিধা হয় বলে, কিন্তু অন্য যে কোনো পজিশনে কিন্তু ইলেকট্রোফাইলটা জয়েন করতে পারতো, আমরা একটা পার্টিকুলার পজিশনকে দেখিয়েছি। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এখানে পুরোপুরি ভাবে শেষ হচ্ছে, টোটাল মেকানিজমটা শেষ হচ্ছে। আমরা নেক্সট সাবস্টিটিউশনে যাব, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা কিনা সো কল্ড পপুলারলি নোন অ্যাজ SN1 এন্ড SN2। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা কিনা হয় বেনজিনের উপরে, বেনজিন ইলেকট্রন রিচ, তার উপর ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোফাইল আসে, H+ বেরিয়ে যায়। সেটা হচ্ছে পুরো জিনিসটা সামারি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। চলে আসছে এবারে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ভেরি এক্সাইটিং, ভেরি চ্যালেঞ্জিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট। SN1 SN2, আমার ডাউট আছে কতজন এই জায়গাটাকে ভালো করে বোঝো। যারা যারা বোঝো না তারা ভালো করে মাথায় ঢোকাও, যারা যারা দারুণ ভাবে বোঝো তারা রিভাইজ করে নাও। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিক কনসেপ্টে যদি মাথায় ঢুকে থাকে তাহলে এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কেউ একজন আসবে আর কেউ একজন বেরিয়ে যাবে। ইলেকট্রোফাইল এসেছিল, H+ বেরিয়ে গেছিল, এরকমই কেউ একজন আসবে কেউ একজন বেরিয়ে যাবে, এটাই হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে তাহলে কি বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে কে আসবে? অবভিয়াসলি নিউক্লিওফাইল আসবে। কার কাছে আসবে? যে ডেফিসিয়েন্ট সেরকম একটা ইলেকট্রোফিলিক কার্বনের কাছে আসবে। সো নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, সে আসবে কার কাছে? আসবে যে ইলেকট্রন ডিফিশিয়েন্ট সেরকম একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট যে সেরকম একটা ইলেকট্রোফিলিক কার্বনের কাছে। সো কারা সেই ইলেকট্রোফিলিক কার্বন? দেখো এই রিঅ্যাকশনস গুলো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনে আছে, কারণ আমরা হ্যালো অ্যালকেনের উপরেই রিঅ্যাকশন করতে চলেছি। আমরা কিন্তু যে রিঅ্যাকশনটা এখন দেখতে চলেছি এটা হ্যালো অ্যালকেনের উপরেই হচ্ছে, সুতরাং ভাবার কোনো কারণে আমরা 11 পড়ছি, বেসিক্যালি আমরা 12 ঢুকেই পড়েছি অলরেডি। 12 এর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেন চ্যাপ্টারে এটা আলাদা করে আবার পড়বো, কিন্তু কনসেপ্টটা কিন্তু সেই 12 এর কম্পাউন্ড গুলো নিয়েই চলছে। বেনজিন কিন্তু 12 এ ভর্তি আছে অ্যারোমেটিক কম্পাউন্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনের উপরে SN1 SN2 এটা কিন্তু হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেন চ্যাপ্টারই আছে। তো সেখানে বোঝার আগে এখানেই বুঝে যাও পুরো ব্যাপারটা, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যখন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেন স্টার্ট করবে। সেটা একটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড। কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। সো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কেন? প্রথমে অ্যালকিল হ্যালাইডটাকে আইডেন্টিফাই করতে হবে, এটা অ্যালকিল হ্যালাইড কেন। সো এই গ্রুপটা হচ্ছে অ্যালকিল গ্রুপ আর এইটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাই এটা হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড, এরকম মলিকুলকে বলা হয় হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন? কারণ যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ তার সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচ, যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ তার সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচ, বাকিগুলোতে কিন্তু হাইড্রোজেন আছে। যে বন্ডটা ডটেড বন্ড ওটা প্লেন অফ দা বোর্ডের পিছনে আছে, যে বন্ডটা সলিড বন্ড ওটা প্লেন অফ দা বোর্ডের উপরে আছে, আর যে বন্ডগুলো জাস্ট লাইন বন্ড ওটা বোর্ডের প্লেনটাতেই আছে। সেটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন ইন দা 2 ডাইমেনশনাল বোর্ড। নরমাল বন্ডগুলো প্লেন অফ দা বোর্ডে আছে, ডটেড বন্ডটা প্লেন অফ দা বোর্ডের পিছন দিকে আছে, সলিড বন্ডটা প্লেন অফ দা বোর্ড থেকে এরকম উঠে আছে উপর দিকে। সেটা হচ্ছে মলিকুলটা 3D জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এবারে এখানে এলো হচ্ছে কে? এখানে এলো হচ্ছে Br মাইনাস। Br মাইনাস কেমন? Br মাইনাস হচ্ছে একটা ইলেকট্রন রিচ, সো দিস ইজ নাথিং বাট আ নিউক্লিওফাইল। ইলেকট্রন রিচ কেন রিচ? কারণ Br এর কাছে মাইনাস আছে, একটা অ্যানায়ন আছে, অ্যানায়ন মানেই মাইনাস চার্জ আছে, আর মাইনাস চার্জ যার কাছে আছে সে তো রিচ হবেই। মাইনাস চার্জ যার কাছে আছে, মাইনাস চার্জ যার কাছে আছে সে তো ইলেকট্রন রিচ হবেই। সো ব্রোমাইড অ্যানায়নটা এসছে যেটা কিনা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে, যেটা কিনা ইলেকট্রন রিচ একটা নিউক্লিওফাইল। সেই নিউক্লিওফাইলটা এখন ইলেকট্রোফিলিক সেন্টার খুঁজছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টার খুঁজছে। হ্যালোজেনটা কি? হ্যালোজেনটা নিজে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ক্লোরিন অ্যাটম বা যে কোনো হ্যালোজেন অ্যাটম তারা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ মানে এই CCl বন্ডের এই CCl বন্ডের বন্ড পেয়ারকে ক্লোরিন নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। বন্ড পেয়ারকে যদি CCl বন্ডের বন্ড পেয়ারকে ক্লোরিন নিজের দিকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ বন্ড পেয়ারটা ক্লোরিনের দিকে যদি শিফট হয়, কারণ ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, হ্যালোজেন অ্যাটম ইলেকট্রোনেগেটিভ, তার মানে ক্লিয়ারলি ক্লোরিনের উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ ডেভেলপ করবে, কারণ ইলেকট্রন ডেনসিটি ক্লোরিনের উপরে বেড়ে যাচ্ছে।
কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, কার্বনের উপর একটা পার্শিয়াল প্লাস চার্জ ডেভেলপ করবে। এরকম কার্বনকে কি বলা হয়? এরকম কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। এরকম কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। তার মানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু মাথায় ঢুকিয়ে দিতে হবে। এই পুরো গ্রুপটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তাহলে এই পুরো গ্রুপটা অ্যালকিল গ্রুপ, এটা হ্যালোজেন যেটা কিনা ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ড পেয়ারকে নিজের দিকে শিফট করছে। হ্যালোজেনের উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ আসছে তার জন্য, কারণ বন্ড পেয়ারটা ক্লোরিনের দিকে ডেনসিটি বেড়ে যাচ্ছে, তাই একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। কার্বন থেকে বন্ড পেয়ার চলে গেল ক্লোরিনের দিকে, তাই কার্বনের উপরে এলো পার্শিয়াল পজিটিভ চার্জ। পার্শিয়াল পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। সেই কার্বনটা বেসিক্যালি ইলেকট্রোফিলিক কার্বন। এই কার্বনটা বেসিক্যালি ইলেকট্রোফিলিক কার্বন। এবারে ইলেকট্রোফিলিক কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করতে কি আসবে? ক্লিয়ারলি নিউক্লিওফাইলই আসবে। ইলেকট্রোফিলিক কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করার জন্য আসবে ক্লিয়ারলি নিউক্লিওফাইল, যে কিনা ইলেকট্রন রিচ। ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল Br- আসছে কার্বনের সঙ্গে অ্যাটাক করতে। এর কাছে Br- এর কাছে অপশন আছে একটা, এরকম ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করবার, পাথ 1, আর অন্য অপশনটা আছে এরকম ব্যাক সাইড থেকে অ্যাটাক করবার, পাথ নাম্বার 2। দুটো অপশন আছে। অপশন নাম্বার 1টা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যাটাক, যেদিকে ক্লোরাইড আছে সেই দিক থেকে অ্যাটাক আসছে, ফ্রন্ট সাইড অ্যাটাক বাই দ্য নিউক্লিওফাইল Br-। পাথ নাম্বার 2টা হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, পিছন থেকে অ্যাটাক আসছে বাই দ্য নিউক্লিওফাইল Br-। ফ্রন্ট সাইড অ্যাটাক আর ব্যাক সাইড অ্যাটাক, এই দুই রকম ভাবে অ্যাটাকটা হচ্ছে। এবার এখন দেখতে হবে যে এর মধ্যে কোন অ্যাটাকটা অ্যাকচুয়ালি পসিবল। ফ্রন্ট সাইড অ্যাটাকটা অ্যাকচুয়ালি পসিবল নয়। ফ্রন্ট সাইড অ্যাটাক ইজ নট পসিবল। কেন? কারণ ব্রোমিনের কাছেও মাইনাস চার্জ আছে, ফ্রন্ট সাইডে বসে আছে ক্লোরিন, তার কাছেও পার্শিয়াল মাইনাস চার্জ আছে। সো এখানে ক্লিয়ারলি একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হয়ে যাচ্ছে। ইলেকট্রন রিপালশন তৈরি হয়ে যাচ্ছে ফ্রন্ট সাইড অ্যাটাকে। ব্রোমিনের মাইনাস চার্জ আর ক্লোরিনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ, যেই ফ্রন্ট সাইড থেকে বিয়ারটা আসতে যাচ্ছে, ব্রোমাইড তার মাইনাস চার্জটা নিয়ে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করতে আসছে ইলেকট্রোফিলিক কার্বনে। সঙ্গে সঙ্গে ব্রোমাইডের মাইনাস চার্জ আর ক্লোরাইডের পার্শিয়াল মাইনাস চার্জ, ব্রোমাইডের মাইনাস চার্জ আর ক্লোরাইডের পার্শিয়াল মাইনাস চার্জ, এদের মধ্যে একটা ইলেকট্রন রিপালশন তৈরি হয়ে যাচ্ছে। এই রিপালশনটা অ্যাভয়েড করে কেন নিউক্লিওফাইল আসতে চাইবে? এই রিপালশনটাকে ওভারকাম করে কেন ফালতু নিউক্লিওফাইল আসতে চাইবে? নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কার্বনের সঙ্গে অ্যাটাক করতে চাইছে, নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক কার্বনে জয়েন করতে চাইছে। মাঝপথে ক্লোরাইড, তার কাছেও মাইনাস চার্জ থাকার জন্য সে অবস্ট্যাকল দিচ্ছে, রিপালশন দিচ্ছে। তো ব্রোমাইড কেন সেই রাস্তা নেবে যে রাস্তায় রিপালশন আছে? যে রাস্তাতে ক্লোরাইড রিপালশন করছে, ফ্রন্ট সাইড থেকে আসতে গেলে ক্লোরাইডের মাইনাস চার্জ ব্রোমাইডের মাইনাস চার্জকে রিপালশন করছে। তো ব্রোমাইড ক্লিয়ারলি সেই রাস্তা নেবে না। ব্রোমাইড যদি সেই রাস্তা না নেয়, তার মানে এখানে ক্লিয়ার একটা পজিশন, একটা কথা ক্লিয়ার যে এখানে ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল নয়। তাহলে অপশন থেকে কি ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাকটাই হবে। তাই ব্রোমাইড এখন ক্লোরাইড যেদিকে ছিল তার ব্যাক সাইড থেকে এসে অ্যাটাকটা করবে। কার ব্যাক সাইড থেকে? ক্লোরাইডের ব্যাক সাইড থেকে এসে অ্যাটাকটা করবে। যেই ব্রোমাইড ক্লোরাইডের ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ব্যাক সাইড অ্যাটাক কি এখানে পসিবল? হ্যাঁ, ব্যাক সাইড অ্যাটাক পসিবল। ব্যাক সাইড অ্যাটাক 100% পসিবল। কেন পসিবল? কারণ ব্যাক সাইডে দেখো খুব একটা বাল্কি গ্রুপ নেই, ছোট্ট একটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে স্মল সাইজের হাইড্রোজেন অ্যাটম আছে। তো ব্যাক সাইড ইজ লেস ক্রাউডেড। ব্যাক সাইড একেবারেই ক্রাউডেড নয়, ব্যাক সাইড হচ্ছে লেস ক্রাউডেড। যেহেতু ব্যাক সাইড একেবারেই ক্রাউডেড নয়, ব্যাক সাইড লেস ক্রাউডেড, তার মানে ব্যাক সাইডে জায়গা আছে যে ফাঁক দিয়ে Br- একদম কার্বনটাকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে। যেই ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেই ব্যাক সাইড থেকে অ্যাটাক আসবে, সঙ্গে সঙ্গে ক্লোরাইড যে কিনা অলরেডি একটা মাইনাস চার্জ নিয়ে বসেছিল, সে সিম্পলি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে অ্যাজ Cl-। তাই অ্যাটাক এলো ব্রোমাইডের ফ্রম দ্য ব্যাক সাইড, আর লিভিং গ্রুপ যে বেরিয়ে গেল Cl-, তাকে বলবো আমরা লিভিং গ্রুপ। তাহলে এখানে Cl- টা কি? ক্লোরিন অ্যাটমটা কিসের মতন বিহেভ করলো? অ্যাজ লিভিং গ্রুপ। ক্লোরিন মাইনাস Cl-, এটা হয়ে গেল একটা লিভিং গ্রুপ।
তো Cl মাইনাসটা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই বন্ডটা বেসিক্যালি ব্রেক করে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। এই বন্ডটা ব্রেক করে যাচ্ছে, বন্ডটা ব্রেক করে যাচ্ছে কেন? ব্রোমাইড জয়েন করার চেষ্টা করছে, নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য সিসিএল বন্ডটা ব্রেক করে যাচ্ছে, ক্লোরাইড মাইনাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, যে ট্রানজিশন স্টেটে ক্লোরাইডের বন্ডটা ভাঙবে করছে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ব্রোমাইডের বন্ডটা জুড়বে করছে, জোড়ার চেষ্টা করছে। ব্রোমাইড এসে জোড়ার চেষ্টা করছে ফ্রম দ্য ব্যাক সাইড, ক্লোরাইড বেরোনোর চেষ্টা করছে অ্যাজ লিভিং গ্রুপ। সো যে বেরিয়ে যায় তাকে আমরা বলি বেসিক্যালি লিভিং গ্রুপ। তাই এখানে ক্লোরাইড এটা একটা লিভিং গ্রুপ। নিউক্লিওফাইল যেরকম বিআর মাইনাস ওটা জয়েন করলো আর ক্লোরাইড বেরিয়ে গেল। সো দেখতে পাচ্ছ প্রোডাক্টটা কি হয়ে গেছে, যে ব্রোমাইড নিউক্লিওফাইল হিসেবে জয়েন করে গেছে আর Cl মাইনাস বেরিয়ে গেছে। ব্রোমাইড নিউক্লিওফাইল হিসেবে জয়েন করে গেছে আর Cl মাইনাস কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ এই Cl মাইনাসটা হচ্ছে কিন্তু লিভিং গ্রুপ, যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই লিভিং গ্রুপ। Cl মাইনাস বেরিয়ে গেছে, ব্রোমাইড জয়েন করে গেছে। এর সঙ্গে আরো একটা জিনিস দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অরিজিনাল মলিকুলটা কিন্তু একটু লেফট সাইড ওরিয়েন্টেড ছিল। ব্রোমাইডের ধাক্কায় ঠিক ঝড়ে যেরকম ছাতা উল্টে যায়, ঠিক সেরকম ভাবে মলিকুলটা ব্রোমাইডের নিউক্লিওফিলিক অ্যাটাকের ধাক্কায় মলিকুলটা একটু রাইট সাইড ওরিয়েন্টেড হয়ে গেছে। ব্রোমাইডের ধাক্কাতে মলিকুলটা এদিক থেকে ওই দিকে ইনভার্টেড হয়ে গেছে, জাস্ট যেরকম ভাবে ঝড়ে ছাতা উল্টে যায় সেরকম ভাবে। এই প্রসেসটাকে বলে ইনভার্সন। SN2 রিঅ্যাকশনে ইনভার্সন হবেই হবে। SN2 রিঅ্যাকশনে মলিকুল ইনভার্টেড হয়ে যাবে। ইনভার্টেড হয়ে কেন যাচ্ছে? ব্রোমাইড নিউক্লিওফাইলের ধাক্কাতে মলিকুলটা যেভাবে ছিল জাস্ট ঝড়ে যেরকম ছাতা উপর দিকে উল্টে যায়, ঠিক সেরকম ভাবে মলিকুলটা অন্যদিকে ঘুরে গেছে। লেফট ওরিয়েন্টেড ছিল মলিকুলটা, রাইটে ওরিয়েন্টেড হয়ে গেছে, কারণ লেফট থেকেই ব্যাক সাইড থেকে ব্রোমাইড ধাক্কা মেরেছে নিউক্লিওফিলিক অ্যাটাক করার সময়। তো মলিকুল রাইট সাইডে শিফট হয়ে গেছে, ইনভার্টেড হয়ে গেছে। ইনভার্সন বলে এই প্রসেসটাকে। এই SN2 রিঅ্যাকশনটা কোন ধরনের কম্পাউন্ডে পসিবল? যে কম্পাউন্ডে ব্যাক সাইড অ্যাটাক পসিবল সেখানেই SN2 রিঅ্যাকশন পসিবল। ব্যাক সাইড অ্যাটাক কোথায় পসিবল? যেখানে ব্যাক সাইডটা লেস ক্রাউডেড সেখানেই ব্যাক সাইড পসিবল। ব্যাক সাইড কোথায় লেস ক্রাউডেড? যেখানে মিথাইল গ্রুপ একটা আছে, মানে 1 ডিগ্রি কোন অ্যালকিল হ্যালাইড বা মিথাইল অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেখানে হ্যালোজেনটা যে কার্বনে আছে ওই কার্বনটাতে অ্যাটাকটা আসছে কোন কার্বনে? হ্যালোজেনটা যে কার্বনে আছে ওই কার্বনটা ইলেকট্রোফিলিক কার্বন, অ্যাটাকটা ওই কার্বনেই আসছে। তাই যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ ওই কার্বনেই অ্যাটাকটা আসছে। আর ওই কার্বনের সঙ্গে যদি কম অ্যালকিল গ্রুপ জয়েন থাকে তাহলে ব্যাক সাইড ফাঁকা থাকবে। ব্যাক সাইড ফাঁকা থাকলে ব্যাক সাইড অ্যাটাক পসিবল হবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, SN2 রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে SN2 রিঅ্যাকশনের কতগুলো কি ফিচার আমরা দেখে নিই। SN2 রিঅ্যাকশন নাম্বার 1, এই রিঅ্যাকশনের রেট দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড যেটা নিয়েছি, এবং একটা হচ্ছে নিউক্লিওফাইল যেটা আসছে। এই দুজনের কনসেন্ট্রেশনের উপরে SN2 রিঅ্যাকশনের রেট ডিপেন্ডেন্ট। যেহেতু দুটো মলিকুলের উপরে SN2 মানে এই রিঅ্যাকশনটা রেট ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলা হয় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার। তাই SN2 দুটো মলিকুল ইনভলভ রিঅ্যাকশনটাতে, একটা নিউক্লিওফাইল একটা অ্যালকিল হ্যালাইড। যেহেতু দুটো মলিকুল, কারণ নিউক্লিওফাইল অ্যালকিল হ্যালাইডের ব্যাক সাইডে অ্যাটাক করছে, যেখানে ব্যাক সাইডটা লেস ক্রাউডেড, ব্যাক সাইডে অ্যালকিল গ্রুপ কম আছে, মানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেখানে ব্যাক সাইডে অ্যালকিল গ্রুপ কম, এরকম লেস ক্রাউডেড ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করছে অ্যালকিল হ্যালাইডে। তাই অ্যালকিল হ্যালাইড আর নিউক্লিওফাইল দুটো মলিকুল ইনভলভ পুরো রিঅ্যাকশনটাতে। সেই কারণে দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে নিউক্লিয়াসের রেট ডিপেন্ড করে, রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করে দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে। তাই সাবস্টিটিউশন হচ্ছে বাই দ্য নিউক্লিওফাইল বাইমলিকুলার হয়েছে, দুটো মলিকুল ইনভলভ। নাম্বার 2, এই রিঅ্যাকশনটাতে ইনভার্সন হয় ব্যাক সাইড। আচ্ছা, এই রিঅ্যাকশনে নিউক্লিওফাইল কেমন ভাবে অ্যাটাক করে? নিউক্লিওফাইলের ব্যাক সাইড অ্যাটাক হয়, নিউক্লিওফাইলের ব্যাক সাইড অ্যাটাক হয়। নাম্বার 3, ব্যাক সাইড অ্যাটাক হয় বলে কোন ধরনের অ্যালকিল হ্যালাইড এটা প্রেফারেবল? প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে এটা প্রেফারেবল, যার ব্যাক সাইড লেস ক্রাউডেড, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স থাকবে না, ব্যাক সাইডে ফাঁকা জায়গা থাকবে, অ্যাটাক করতে পারবে। 4 নাম্বার ফিচার কি? এই রিঅ্যাকশনটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, একটাই স্টেপে হচ্ছে। এন্ড 5 নাম্বার ফিচার হচ্ছে এই রিঅ্যাকশনে মাঝপথে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা যায়, কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না।
ট্রানজিশন স্টেট বলতে কি বোঝায়? ট্রানজিশন স্টেট মানে হচ্ছে এই যে মাঝপথে এই যে জায়গাটা দেখিয়েছি, এটা কিন্তু কোনো ইন্টারমিডিয়েট নয়, এটা কিন্তু সত্যি সত্যি তৈরি হচ্ছে না, এটা জাস্ট কেমন ভাবে রিয়াকশনটা হচ্ছে সেই পাথওয়েটা দেখাচ্ছি, যে ক্লোরাইড বেরোচ্ছে, ব্রোমাইড জয়েন করছে, ব্রোমাইড জয়েন করছে, ক্লোরাইড বেরোচ্ছে, এই পাথওয়েটা জাস্ট দেখাচ্ছি, এটা কিন্তু তৈরি হচ্ছে না। এমন নয় মলিকুলটা ব্যাক সাইড অ্যাটাক হলো, তারপর এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, এখানে রিয়াকশন একটু পজ নিল, পজ নিয়ে আবার তারপরে প্রোডাক্টের দিকে গেল, এরকম হলো না। তাই এখানে যেহেতু রিয়াকশন পজ নিচ্ছে না, এটা কোনো ইন্টারমিডিয়েট নয়, এটা কোনো স্টেশন নয়, এখানে পজ নিচ্ছে না, রিয়াকশনটা ফ্লো করে এখান থেকে ডাইরেক্টলি ওখানে যাচ্ছে, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এবার যখনই হচ্ছে কেমন ভাবে হচ্ছে বুঝতে গিয়ে মাঝপথে একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করছি যে হচ্ছেটা কেমন ভাবে, যে একটা বন্ড জুড়বে জুড়বে করছে ব্রোমাইড, একটা বন্ড বেরোবে বেরোবে করছে ক্লোরাইড। এই মাঝপথে হচ্ছে কেমন ভাবে এই সিচুয়েশনটাকে বলে ট্রানজিশন স্টেট, যেটা কোনো ট্রু ইন্টারমিডিয়েট নয়, যেটা তৈরি হচ্ছে না, জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার পথে কেমন ভাবে যাচ্ছে সেটা বোঝার জন্য একটা 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 মাঝপথ সিচুয়েশন ড্র করেছি, একটা ফটোগ্রাফ নিয়ে নিয়েছি, পুরো রিয়াকশনটা কেমন ভাবে হচ্ছে বোঝার জন্য অ্যাজ ইফ একটা ফটোগ্রাফ নিয়ে নিয়েছি, সেখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটা জুড়ছে জুড়ছে করছে, ওটা বেরোচ্ছে বেরোচ্ছে করছে, দিয়ে বোঝার চেষ্টা করছি আচ্ছা তাহলে এ জুড়লো এ বেরোলো, এটা নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করলো, এটা লিভিং গ্রুপ, এ বেরিয়ে গেল। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য যে ডায়াগ্রামটার হেল্প নিয়েছি তাকে বলছি আমরা ট্রানজিশন স্টেট। তাহলে ফিচার গুলো কি কি থাকছে? দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে রেটটা ডিপেন্ডেন্ট, তাই নিউক্লিওফাইল সাবস্টিটিউট করছে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, নিউক্লিওফাইল এলো, লিভিং গ্রুপ বেরোলো, সাবস্টিটিউশন হয়েছে, দুটো মলিকুল ইনভলভ, তাই সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ব্যাক সাইড অ্যাটাক হয়, তাই ব্যাক সাইড যদি লেস ক্রাউডেড হয় অ্যাটাক ফেভারেবল হবে, তাই প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে বেশি দেখতে পাওয়া যায়, রিঅ্যাকশনটা একটাই স্টেপে হয় এবং মাঝখানে একটা ট্রানজিশন স্টেপ থাকে। প্রাইমারি বা অ্যালকিল হ্যালাইড কেমন দেখে নাও, এই মলিকুলগুলোতেই কিন্তু SN2 রিঅ্যাকশন বেশি হবে। ফর এক্সাম্পল ধরো এই মলিকুলটা, এই মলিকুলটা, এটা একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে স্মল সাইজের হাইড্রোজেন অ্যাটমই বসে আছে ব্যাক সাইডে, স্মল সাইজের হাইড্রোজেন অ্যাটম গুলোই বসে আছে ব্যাক সাইডে, আয়োডিন পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে বসে আছে, কার্বন পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে ইলেকট্রোফিলিক হয়ে বসে আছে, আয়োডিন ইলেকট্রোনেগেটিভ, তাই পার্শিয়াল মাইনাস চার্জ নিয়েছে, বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে নিয়েছে, কার্বন ইলেকট্রোফিলিক হয়ে গেছে, পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে বসে আছে, ব্যাক সাইডে স্মল সাইজের হাইড্রোজেন অ্যাটম গুলো আছে, সো ব্যাক সাইডে অনেক ফাঁকা জায়গা আছে, নিউক্লিওফাইল আরামসে ব্যাক সাইড অ্যাটাক করবে, ফ্রন্ট সাইড অ্যাটাক করবে না, কারণ ফ্রন্ট সাইড থেকে নিউক্লিওফাইলের অ্যাটাক আসতে গেলে নিউক্লিওফাইলের মাইনাস চার্জের সঙ্গে আয়োডিনের মাইনাস চার্জ, আয়োডিনের যে পার্শিয়াল মাইনাস চার্জ সেখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন শুরু হয়ে যাবে, সো নিউক্লিওফাইলের মাইনাস চার্জ আয়োডিনের মাইনাস চার্জের সঙ্গে রিপালশনটাকে অ্যাভয়েড করতে চাইবে, তাই ফ্রন্ট সাইডে অ্যাটাক আসবে না, ব্যাক সাইডে স্মল হাইড্রোজেন মলিকুল আছে, হাইড্রোজেন অ্যাটম আছে, তার ফাঁক দিয়ে আরামসে ব্যাক সাইড অ্যাটাক হয়ে যাবে। 1 ডিগ্রি মানে কেমন, যেটা একটু আগে ড্র করেছিলাম, সলিড বন্ডটা প্লেন অফ দা বোর্ডের উপরে আছে, ডটেড বন্ডটা প্লেন অফ দা বোর্ডের নিচে আছে, আর নরমাল বন্ডগুলো প্লেন অফ দা বোর্ডেই আছে। তো এখানে 1 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড, এখানে একটু হলেও বাল্কনেস আছে, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তার কারণটা হচ্ছে এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তার কারণটা হচ্ছে যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ, যে কার্বনটা ইলেকট্রোফিলিক কার্বন, যে কার্বনে ব্যাক সাইড অ্যাটাক আসতে চলেছে, ইলেকট্রোফিলিক কার্বন যে কার্বনটা যেখানে ব্যাক সাইড অ্যাটাক আসতে চলেছে ওই কার্বনটাতে আরো একটা কার্বন অ্যাটাচ আছে, তাই এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কিন্তু একটাই কার্বন অ্যাটাচ আছে, একটাই অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, অন্য দুটো কিন্তু স্মল সাইজের হাইড্রোজেন, সো স্মল সাইজের হাইড্রোজেন স্টিল প্রেজেন্ট আছে, একটা গ্রুপ একটু বাল্কি হয়ে গেছে, তার মানে এখনো জায়গা আছে, নিউক্লিওফাইল স্টিল ক্যান মেক আ ব্যাক সাইড অ্যাটাক, নিউক্লিওফাইল ক্যান স্টিল মেক আ ব্যাক সাইড অ্যাটাক, তার মানে নিউক্লিওফাইলের জন্য এখনো ব্যাক সাইডে ফাঁকা জায়গা আছে, কারণ দুটো স্মল হাইড্রোজেন অ্যাটম রয়ে গেছে, একটা গ্রুপ যদিও বা অ্যালকিল গ্রুপ হওয়ার জন্য একটু বাল্কি হয়ে গেছিল, তাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যেখানে একটু বাল্কনেস আছে বাকি ফাঁকা জায়গা আছে, বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেখানে পুরোই ফাঁকা ময়দান, ব্যাক সাইড পুরোই ফাঁকা, এই সমস্ত জায়গায় নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে এবং তার জন্য লিভিং গ্রুপ ফ্রন্ট সাইড থেকে বেরিয়ে যাবে। ফ্রন্ট সাইড অ্যাটাক হবে না, কারণ ফ্রন্ট সাইড অ্যাটাক হতে গেলে লিভিং গ্রুপটাই রিপালশন শুরু করে দেবে নিউক্লিওফাইলের সঙ্গে।
সেইটা হয়ে গেল পুরো SN2 গল্প। আর কোনো ডাউট থাকার কথাই নয় SN2 রিঅ্যাকশন, পুরো টোটাল গল্পটা আমরা দেখে নিয়েছি, ফিচার্স গুলো দেখে নিয়েছি, কোন ধরনের মলিকুলের উপরে হয় দেখে নিয়েছি। সো SN2 টা যদি পুরোপুরি বুঝে থাকো তাহলে এই ধরনের মলিকুলের কি সাবস্টিটিউশন হবে না, এই কোয়েশ্চেনটা মনে আসতেই পারে। এই মলিকুলটা যার ব্যাক সাইড পুরোপুরি ব্লকড, এটাও বাল্কি গ্রুপ CH3, এটাও বাল্কি গ্রুপ CH3, এটাও বাল্কি গ্রুপ CH3, একটা শুধু কার্বন নেই না, কার্বনের সঙ্গে আবার হাইড্রোজেন গুলো অ্যাটাচ হয়ে আছে। সো অল বাল্কি গ্রুপস। তাহলে যদি সবাই বাল্কি গ্রুপস হয়, এখানে ব্যাক সাইড ফুললি ক্রাউডেড, এখানে ব্যাক সাইড ফুললি ক্রাউডেড, তাহলে হাই ক্রাউড আছে ব্যাক সাইডে, তাহলে এইখানে কি নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না? ব্যাক সাইড থেকে তো চান্স পাওয়া যাচ্ছে না, যেতেই পারছে না। নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, চান্সই পাচ্ছে না। নিউক্লিওফাইল যে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে সেই চান্সটাই পাচ্ছে না, কারণ ব্যাক সাইড ফুললি ক্রাউডেড। ব্যাক সাইড যেহেতু ফুললি ক্রাউডেড, তার জন্য নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করার চান্স পাচ্ছে না। ফ্রন্ট সাইডে অ্যাটাক আবার পসিবল নয়, ফ্রন্ট সাইডে অ্যাটাক পসিবল নয়, তাই ব্যাক সাইডেও চান্স পাচ্ছে না, ফ্রন্ট সাইডেও অ্যাটাক পসিবল নয়। তাহলে এরকম মলিকুলে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না? এরকম মলিকুলে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না? নিউক্লিওফাইল কি এখানে ইলেকট্রোফিলিক কার্বনের সঙ্গে বন্ড তৈরি করে লিভিং গ্রুপ আয়োডাইড কে হ্যালোজেনটাকে বার করতে পারবে না? কারণ এখানেও একই চান্স তৈরি হচ্ছে, তাই না? নিউক্লিওফাইল এখানেও এই কার্বনটা তো ইলেকট্রোফিলিক কার্বন, এটা একটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সেটা বেসিক্যালি একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে কেমন করে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন? কারণ এই কার্বনটা যে কার্বনে হ্যালোজেন আছে সেই কার্বনে 3টে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, তাই এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যে কার্বনে হ্যালোজেন আছে সেখানে 3টে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, ফুললি ক্রাউডেড, হাইলি স্টেরিক হিন্ড্রেন্স আছে ব্যাক সাইডে, জায়গায় পাওয়া যাচ্ছে না নিউক্লিওফাইল অ্যাটাক করবে। ফ্রন্ট সাইড অ্যাটাক তো এমনি পসিবল নয়, তাহলে এখানে কেমন করে সাবস্টিটিউশন হবে? এখানে কি সাবস্টিটিউশন হওয়ার কোনো স্কোপ আছে? আছে, এখানে হবে SN1 রিঅ্যাকশন। কেমন হবে SN1 টা হবে দেখো, SN1 রিঅ্যাকশন। তো দেখতেই পাচ্ছ এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড দেখানো হয়েছে, যার ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, কারণ এখানে বসে আছে C6H13, একটা ভালো রকমের বড় বাল্কি গ্রুপ। C6H13 ছোটখাটো গ্রুপ নয়। এখানে বসে আছে আবার মিথাইল, একটা ছোট হাইড্রোজেন ছিল বটে, কিন্তু যদি এখানে C6H13 এই বড় একটা বাল্কি গ্রুপ বসে থাকে, স্মল h থেকেই বা কি হবে? বেসিক্যালি পুরো ব্যাক সাইডটাই হাইলি স্টেরিক্যালি ক্রাউডেড, পুরো ব্যাক সাইড ইজ স্টেরিক্যালি ক্রাউডেড। বাল্কি গ্রুপের প্রেজেন্সের জন্য বাল্কি গ্রুপের প্রেজেন্সের জন্য যদি এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কারণ কার্বনটা হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে দুটোই কার্বন অ্যাটাচ, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে ডাইরেক্টলি দুটো কার্বন অ্যাটাচ, দুটোই অ্যালকিল গ্রুপ অ্যাটাচ। C6H13 একটা অ্যালকিল গ্রুপ আর CH3 একটা অ্যালকিল গ্রুপ। সো যে কার্বনে হ্যালোজেন অ্যাটাচ ওই কার্বনে কিন্তু মাত্র দুটোই অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, তাই এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কিন্তু এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, কারণ ব্যাক সাইডটা স্টেরিক্যালি ক্রাউডেড। C6H13 মানে লিখে দিয়েছে তো C6H13 ফর্মুলা, C6H13 মানে পরপর 6টা কার্বন, তাদের সঙ্গে 13টা হাইড্রোজেন মিলে ব্যাক সাইড পুরো ব্লক। এখানেও মিথাইল কার্বন ব্যাক সাইড পুরো ব্লক, মিথাইল গ্রুপ ব্যাক সাইড ব্লক। একটা স্মল হাইড্রোজেন ছিল বটে, কিন্তু C6H13 একাই ব্যাক সাইডকে পুরো ব্লক করে রেখে দিয়েছে, তাই ব্যাক সাইড স্টেরিক্যালি ক্রাউডেড, ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়। ফ্রন্ট সাইডে তো এমনি অ্যাটাক হয় না, তাহলে এখানে কেমন করে হবে? এখানে মলিকিউলটা ভালো করে মলিকিউলটার দিকে দেখো, মলিকিউলটাকে একটু জানার চেষ্টা করো, মলিকিউলটা কি চাই বোঝার চেষ্টা করো। এই মলিকিউলের কাছে নিউক্লিওফাইল আসুক বা না আসুক,
এই মলিকুল নিজে থাকতেই অলরেডি অনেক বেশি টেন্সড, অনেক বেশি বার্ডেন্ড। কেন? এত বড় বড় বাল্কি গ্রুপ নিয়ে বসে আছে মলিকুলটা, অলরেডি মলিকুলটা হাইলি বার্ডেন্ড, হাইলি স্ট্রেন্ড। সেই মলিকুলটা কিন্তু রিল্যাক্সড মলিকুল নয়, এই মলিকুলটা হচ্ছে হাইলি স্ট্রেন্ড মলিকুল। স্ট্রেন্ড আছে, স্ট্রেন আছে এখানে, স্ট্রেন্ড মলিকুল, জিওমেট্রিক্যালি স্ট্রেন আছে এখানে। মলিকুলটা রিল্যাক্স ভাবে থাকতে পারছে না। রিল্যাক্স ভাবে থাকতে না পাওয়ার একটাই কারণ, মলিকুলে এত বাল্কি গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, একটা ছোট্ট অ্যাটম কার্বন, তার একদিকে আছে হ্যালোজেন, একদিকে আছে বাল্কি গ্রুপ, একদিকে আছে মিথাইল, একটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে আছে কার্বনের ইলেকট্রোফিলিক কার্বন, যেটা মেন ইলেকট্রোফিলিক কার্বনটা কোনটা? এইটা ইলেকট্রোফিলিক কার্বন। সো এই ইলেকট্রোফিলিক কার্বন যেটা কিনা পার্শিয়াল প্লাস চার্জ হয়েছে, সেই যে ইলেকট্রোফিলিক কার্বনটা, এই ইলেকট্রোফিলিক কার্বন যেটাতে পার্শিয়াল প্লাস চার্জ আছে, এই যে ইলেকট্রোফিলিক কার্বনটা যেটাতে কিনা পার্শিয়াল প্লাস চার্জ আছে, এই পার্টিকুলার ইলেকট্রোফিলিক কার্বনটা কিন্তু হাইলি স্ট্রেন্ড। তার কারণ এর একদিকে আছে হ্যালোজেন, অন্যদিকে আছে বাল্কি অ্যালকিল গ্রুপ। সে একটা স্মল কার্বন অ্যাটম, স্মল ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটম, তার চারপাশে যদি প্রচুর বড় বড় বাল্কি গ্রুপ প্রেজেন্ট থাকে, ব্রোমিনের সাইজও যথেষ্ট বড়, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফোর্থ পিরিয়ডে ব্রোমিন আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ওপর থেকে নিচে সাইজ বাড়ে। সো ব্রোমিন অ্যাটমটারও সাইজ যথেষ্ট বড়, বাল্কি অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে, সাইজ বড়, হ্যালোজেন অ্যাটম, ব্রোমিন আছে। সেদেরকে নিয়ে একটা স্মল কার্বন অ্যাটম তার চারপাশে সে কত বড় বড় সাইজেরই গ্রুপকে হোল্ড করবে। ব্রোমিনের সাইজ বড়, অ্যালকিল গ্রুপগুলোর সাইজ বড়, সেটা স্মল কার্বন অ্যাটম, তার চারপাশে কিন্তু প্রচুর বাল্কি গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য ওই কার্বন অ্যাটমটা, ওই মলিকুলটা কিন্তু হাইলি জিওমেট্রিক্যালি স্ট্রেন্ড অবস্থায় আছে। ও কিন্তু চাইছে মনে মনে, যদি কেউ একজন চলে যায় আমার থেকে, আমি বাবা বেঁচে যাই। চারটে ভ্যালেন্সিকে মেনটেন করতে কি আমি পারছি না আমার এই ছোট্ট অ্যাটমের চারপাশে এত এত মলিকুলকে, এত এত গ্রুপকে হোল্ড করতে। আমার সাইজ খুব ছোট, আমার ক্যাপাসিটি লিমিটেড। আমার এই ছোট্ট অ্যাটমের চারপাশে, ছোট্ট একটা আমি কার্বন অ্যাটম, আমার চারপাশে যদি এত এত বাল্কি গ্রুপ থেকে থাকে, এত জিওমেট্রিক্যাল স্ট্রেন তৈরি হচ্ছে, প্রত্যেকটা বাল্কি গ্রুপের মধ্যে রিপালশন তৈরি হচ্ছে। প্রচুর বাল্কি গ্রুপ থাকা মানে প্রচুর ইলেকট্রন পেয়ার আছে, প্রচুর বন্ড আছে। যত বেশি বেশি বাল্কি গ্রুপ, তত বেশি বেশি বন্ড, তত বেশি বেশি ইলেকট্রন পেয়ার, তাদের মধ্যে সব সময় রিপালশন চলছে। এত কেওস আমি আর সামলাতে পারছি না ভাই, কেউ একজন বেরিয়ে যা। এটা কার্বনের একটা অন্তরের আকুতি যে ভাই কেউ যদি তোরা চলে যাস আমি বেঁচে যাই ভাই। অ্যালকিল গ্রুপগুলো তোরা যাবি তো চলে যা, ব্রোমিন তুই যাবি তো চলে যা, কেউ চলে যা। এত ছোট্ট সাইজ আমার, তার চারপাশে এত বাল্কি গ্রুপ নিয়ে আমি আর থাকতে পারছি। সো কার্বনের এই কারণের জন্য কার্বন প্রথমেই কি করে, দেখো ব্রোমিন এমনিতে যাওয়ার জন্য অলরেডি কার্বনের ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে বসে আছে, কারণ ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। সো ইলেকট্রোনেগেটিভ ব্রোমিন কিন্তু অলরেডি কার্বনের দিকে নিজের ইলেকট্রন পেয়ারটাকে টেনে নিয়ে বসে আছে। ব্রোমিন যেহেতু অলরেডি কার্বন থেকে ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে নিয়েছে, ওর মাথায় পার্শিয়াল মাইনাস চার্জ চলেই এসছে। তাই এই অবস্থায় কার্বন যদি ছাড়তেই হয় একজনকে, কাকে ছাড়বে? ক্লিয়ারলি কেউ অ্যাটাক করুক বা না করুক, লিভিং গ্রুপ ব্রোমাইড আউট হয়ে যাবে। কেউ অ্যাটাক করুক বা না করুক, লিভিং গ্রুপ ব্রোমাইড আউট হয়ে যাবে, কারণ অ্যাটাক আসার আগেই। তো এইভাবে যদি ব্রোমাইড অ্যাজ আ লিভিং গ্রুপ আউট হয়ে যায়, তাহলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বনের উপরে প্লাস চার্জ তৈরি হবে। কার্বন একটু হলেও নিশ্চিন্ত এখন। এই যে কার্বোক্যাটায়ন কার্বনটা তৈরি হয়েছে, এখানে কার্বন একটু হলেও নিশ্চিন্ত, কারণ এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কার্বনের এদিকেও একটা অ্যালকিল গ্রুপ, কার্বনের এদিকেও একটা অ্যালকিল গ্রুপ, দুটো অ্যালকিল গ্রুপ দুদিকে আছে। সো এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোটামুটি ভাবে স্টেবিলিটি পায়। যদিও বা কার্বনের একটা ভ্যালেন্সি চলে গেছে, কারণ এই বন্ড পেয়ারটাকে নিয়ে ব্রোমিন অ্যাজ ব্রোমাইড আউট হয়ে গেছে। কার্বনের একটা ভ্যালেন্সি চলে গেছে, কারণ বন্ড পেয়ারটাকে নিয়ে ব্রোমিন আউট হয়ে গেছে, ব্রোমাইড হয়ে ব্রোমিন আউট হয়ে গেছে। সো Br মাইনাস বেসিক্যালি আউট হয়ে গেছে অ্যাজ লিভিং গ্রুপ। নিউক্লিওফাইল আসেইনি, কার্বন নিজেরই ঝামেলা রাখতে না পেরে লিভিং গ্রুপ ব্রোমাইডকে আউট করে দিয়েছে, এত বাল্কনেস মেনটেন করতে না পেরে। তো কার্বোক্যাটায়ন কার্বন, যেটা কিনা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কিন্তু একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। সো দিস ইজ আ স্টেবল কার্বোক্যাটায়ন।
2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কিন্তু একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কারণ আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নও কিন্তু স্টেবল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল নয় এরকমটা নয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। সো এইভাবে একটা কার্বোক্যাটায়ন প্রথম স্টেপেই তৈরি হয়ে যায়। তাই প্রথম স্টেপে কটা মলিকুল ইনভলভ? প্রথম স্টেপে মাত্র একটাই মলিকুল ইনভলভ, সেটা হচ্ছে এই অ্যালকিল হ্যালাইডটা। কোনো নিউক্লিওফাইলে কিন্তু এখনো দেখতেই পাইনি, নিউক্লিওফাইল কিন্তু আসেইনি এখন অবধি। তার মানে আমরা যদি ফিচার্স গুলো লেখা শুরু করি একে একে, এইখানে হচ্ছে রিঅ্যাকশনের রেট, ফার্স্ট স্টেপটা যখন ইনিশিয়েট হচ্ছে, ওই ইনিশিয়েশন অবস্থাতে রিঅ্যাকশনের রেট একটাই মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করছে, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডটা, যেটা কিনা বাল্কি অ্যালকিল হ্যালাইড, যেটা কিনা নিজে থেকেই চায় হ্যালাইডটা বেরিয়ে যাক। বাল্কি অ্যালকিল হ্যালাইড, স্ট্রেন অ্যালকিল হ্যালাইড, স্ট্রেন অ্যালকিল হ্যালাইড কার্বন অ্যাটম সামলাতে না পেরে নিজে থেকেই চায় হ্যালোজেনটাকে বার করে দিতে। তো এই অবস্থায় একটাই মলিকুলের উপরে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। একটাই মলিকুল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, একটাই মলিকুলের উপরে রেটটা ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলা হচ্ছে SN1। এন্ড এই মলিকুলটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি একটা টু স্টেপ প্রসেস। কেন? প্রথম স্টেপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, টু স্টেপ প্রসেস, যার ফার্স্ট স্টেপেই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়, ওই ইন্টারমিডিয়েটটা হলো একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, একটা স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। সেটা 2 ডিগ্রি হতে পারে বা 3 ডিগ্রি হতে পারে। এবারে কি হবে? এবারে এখন কার্বনের ভ্যালেন্সিটি একটা কমে গেছে, আলটিমেটলি ব্রোমাইড বেরিয়ে গেছে, মানে কার্বনের ভ্যালেন্সিটি একটা কমে গেছে। মিডিয়ামে যদি ওয়াটার মলিকুল থেকে থাকে, ওয়াটারের অক্সিজেনের কাছে লোন পেয়ার থাকে। সো ওয়াটার মলিকুল মানে সেটা আবার নিউক্লিওফাইল, কারণ সে ইলেকট্রন রিচ। ওয়াটার মলিকুল থাকা মানেই সে হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারবে, তার কাছে লোন পেয়ার আছে। ওয়াটার মলিকুল থাকা মানেই তার কাছে লোন পেয়ার আছে, সে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারবে, তার মানে এটা হচ্ছে ইলেকট্রন রিচ। ওয়াটার মলিকুল থাকা মানে সে হচ্ছে ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারবে। তো ওয়াটার মলিকুল তার অক্সিজেনের নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে, ওয়াটার মলিকুল তার অক্সিজেনের লোন পেয়ারের থ্রু দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে। এখন অ্যাটাক ফ্রন্ট সাইডে হবে না ব্যাক সাইডে হবে? এখন ফ্রন্ট আর ব্যাক বলে কিছু নেই, তার কারণ হ্যালোজেন তো আগেই বেরিয়ে গেছে। হ্যালোজেনের রেসপেক্টে হ্যালোজেনের দিক থেকে এলে ফ্রন্ট, হ্যালোজেনটার পিছন দিক থেকে এলে ব্যাক, এই ব্যাপারটা ছিল। হ্যালোজেনটাই তো ফার্স্ট স্টেপে বেরিয়ে গেছে, হ্যালাইডটাই তো ফার্স্ট স্টেপে বেরিয়ে গেছে, তাই এখন আর ফ্রন্ট ব্যাক কিছু নেই, এখন দুদিক থেকে ইকুয়ালি অ্যাটাক করতে পারবে, দুদিক থেকে ইকুয়াল অ্যাপ্রোচে অ্যাটাক করতে পারবে। তো যদি দুদিক থেকে ইকুয়াল অ্যাপ্রোচে অ্যাটাক করতে পারে, এদিকেও অ্যাটাক পসিবল, অর্থাৎ অরিজিনালি ব্রোমাইড যেদিকে ছিল তার উল্টো দিক থেকে, আবার ফ্রন্ট সাইড, সো কল্ড ফ্রন্ট সাইডেও অ্যাটাক পসিবল, অর্থাৎ অরিজিনালি ব্রোমাইড যেদিকে ছিল সেদিক থেকে। যদি পাথ এ তে অ্যাটাক করে, পাথ এ, এটা কিনা সো কল্ড ব্যাক সাইড অ্যাটাক হবে, কারণ অরিজিনালি ব্রোমাইড রাইট সাইডে ছিল, অরিজিনাল কম্পাউন্ডে ব্রোমাইড রাইট সাইডে ছিল, তাই পাথ এ তে যদি অক্সিজেন অ্যাটাক করে, ওয়াটারের অক্সিজেনটা অ্যাটাক করে, নিউক্লিওফিলিক অ্যাটাক করে, ওটা সো কল্ড ব্যাক সাইড অ্যাটাক হবে। তাহলে অক্সিজেনটার ওয়াটার থেকে ওইচটা জুড়বে কোন সাইডে? ব্যাক সাইড অ্যাটাকের থ্রু দিয়ে জুড়ে গেল, এন্ড তার জন্য ক্লিয়ারলি বাকি মলিকুলটা রাইট সাইডে ইনভার্টেড হয়ে যাবে, তাই এখানে ইনভার্সন হয়েছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বাকি মলিকুল রাইট সাইডে ইনভার্টেড হয়ে গেছে, কারণ এখানে সো কল্ড ব্যাক সাইড অ্যাটাকটা হয়েছে। ব্যাক সাইড অ্যাটাক, এখানে সো কল্ড ব্যাক সাইড অ্যাটাক হয়েছে। কেন ব্যাক সাইড অ্যাটাক বলছি? কারণ হ্যালোজেনটা রাইট সাইডে ছিল, এ পাথওয়েতে অ্যাটাক মানে ব্যাক সাইডের থ্রু দিয়ে অ্যাটাকটা হচ্ছে। যেদিকে হ্যালাইড ছিল, হ্যালাইডটা রাইট সাইডে ছিল, তার উল্টো দিক থেকেই ব্যাক সাইড অ্যাটাকটা হচ্ছে। তাই নিউক্লিওফাইলটা কোন দিকে অ্যাটাচ হলো? নিউক্লিওফাইলটা যেদিকে হ্যালাইড ছিল তার ব্যাক সাইডেই অ্যাটাচ হলো, নিউক্লিওফাইলটা যেদিকে হ্যালাইড ছিল তার ব্যাক সাইডেই অ্যাটাচ হলো, তার জন্য মলিকুলটা নিউক্লিওফাইলের ধাক্কায় ইনভার্টেড হয়ে গেল, অনেকটা SN2 এর মতন হলো। ব্যাক সাইডে অ্যাটাক হলো কিন্তু লিভিং গ্রুপ আগে বেরিয়ে গেছে, তারপরে SN2 তে আগে অ্যাটাক হয়, তারপরে লিভিং গ্রুপ বেরোয়। SN1 এ আগে লিভিং গ্রুপ বেরোবে, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে নিউক্লিওফাইলের অ্যাটাক আসবে। তো নিউক্লিওফাইলের অ্যাটাক ব্যাক সাইডে আসা মানে ইনভার্সন হয়ে যাওয়া, কারণ ব্যাক সাইডের ধাক্কায় মলিকুলটা ইনভার্টেড হয়ে যাচ্ছে। ফ্রন্ট সাইডেও অ্যাটাক হতে পারে, কারণ ফ্রন্ট সাইডে অ্যাটাক হওয়া থেকে আটকাচ্ছিল লিভিং গ্রুপটাই, হ্যালাইডটাই। হ্যালাইডের পার্শিয়াল মাইনাস চার্জ ছিল, হ্যালাইডের পার্শিয়াল মাইনাস চার্জটাই ফ্রন্ট সাইড অ্যাটাক হওয়া থেকে প্রিভেন্ট করছিল, ইলেকট্রন রিপালশন করাচ্ছিল। ওই রিপালশনটা এখন আর থাকবে না, কারণ ফ্রন্ট সাইডে এখন তার লিভিং গ্রুপটাই হ্যালাইডটাই নেই,
ফ্রন্ট সাইডে যেহেতু এখন লিভিং গ্রুপ হ্যালাইডটাই নেই, তাই এখন আর রিপালশনটা থাকছে না। তাই এখন যদি রিপালশন না থাকে, আরামসে এখন ফ্রন্ট সাইডেও অ্যাটাক করতে পারবে। যেদিকে হ্যালাইড ছিল ওদিক থেকেও অ্যাটাক আসতে পারে, যেদিকে হ্যালাইড ছিল ওদিকেও অ্যাটাক আসতে পারে, সেটা হবে ফ্রন্ট সাইড অ্যাটাক। ফ্রন্ট সাইড অ্যাটাক যদি হয় তাহলে ওয়াটারের ওএইচ গ্রুপটা কোন দিকে অ্যাটাচ হবে, যেদিকে হ্যালোজেন ছিল সেই দিকেই। তাহলে কি ইনভার্সন হলো? না, এখানে রিটেনশন হলো। কনফিগারেশনে এখানে ইনভার্সন হয়েছে। ব্যাক সাইড অ্যাটাক মানেই ব্যাক সাইড অ্যাটাক মানেই নিউক্লিওফিলিকের ধাক্কায় মলিকুল ইনভার্টেড হয়ে ঘুরে গেছে ডান দিকে, কারণ মলিকুলটা এমনিতে বাঁ দিকে ওরিয়েন্টেড ছিল, ডান দিকে ঘুরে গেছে। আর এখানে রিটেনশন হয়েছে, অর্থাৎ যেরকম কনফিগারেশন ছিল, যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা মেনটেন্ড হয়েছে। কারণ যেদিক থেকে নিউক্লিওফাইল বেরিয়েছিল, যেদিক থেকে লিভিং গ্রুপটা বেরিয়েছিল, নিউক্লিওফাইল ওদিকেই ঢুকেছে। লিভিং গ্রুপ বেরিয়েছিল ফ্রন্ট সাইড থেকে, নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড অ্যাটাকের থ্রু দিয়ে ঢুকলো যখন এইদিকের পাথওয়েটা নিল, এদিকের পাথওয়েটা নিল। তাহলে এইভাবে তৈরি হলো রিটেনশন কনফিগারেশন। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নিউক্লিওফাইল ওয়েজটা ঢুকে গেছে, ওয়াটার থেকে নিউক্লিওফাইল যেটা এলো ওয়েজ, সেটা ওয়েজটা ঢুকে গেছে, সেই ওয়েজটা কিন্তু রিটেনশন করেছে, যেরকম অরিজিনাল কনফিগারেশন ছিল সেটাই মেনটেন করেছে। তাহলে এইভাবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড অ্যাটাকের 50-50 চান্স থাকে। তাই রিটেনশন আর ইনভার্সন 50-50 রেশিওতেই হয়। রিটেনশন হবে 50%, কারণ নিউক্লিওফাইলটার 50% চান্স ব্যাক সাইড অ্যাটাক করার, নিউক্লিওফাইলটার 50% চান্স থাকে ফ্রন্ট সাইড অ্যাটাক করার, কারণ এখন লিভিং গ্রুপটা নেই, হ্যালাইডটা বেরিয়ে গেছে। হ্যালাইড বেরিয়ে যাওয়ার পরে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অ্যাটাকের চান্স 50-50 থাকে। তাই ইনভার্সনের চান্সও থাকে 50% এবং সেই প্রোডাক্টটা 50% তৈরি হয়। রিটেনশনের চান্সও থাকে 50%, সেই প্রোডাক্টটাও 50% তৈরি হয়। এই দুটো প্রোডাক্টই 50-50% তৈরি হয়। এরা দেখো, ভালো করে দেখো, এরা একে অপরের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ বা এনানসিওমার। এই মলিকুল দুটো একে অপরের মিরর ইমেজ। ভালো করে দেখো, এই মলিকুলটা সামনে মিরর ফেলো, এই মলিকুলটাই পেয়ে যাবে। এই মলিকুলটার সামনে মিরর ফেলো, মিরর ইমেজে ওই মলিকুলটাই পাবে। এবং এরা একে অপরের উপরে সুপার ইম্পোজ করে না, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এরা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজদেরকে বলা হয় এনানসিওমার। তাই এটা একটা এনানসিওমার, এটা একটা এনানসিওমার, দুটো এনানসিওমার 50-50 রেশিওতে পেয়েছি। তাই ওভারঅল বলবো এখানে রেসিমাইজেশন হয়েছে। ইনভার্সন এবং রিটেনশন যদি 50-50 রেশিওতে হয় তাহলে বলা হয় রেসিমাইজেশন হয়েছে, যেখানে ইনভার্সনও 50%, রিটেনশনও 50%। কারণ ইনভার্টেড প্রোডাক্টটাও 50% পেয়েছি, আর তার রিটেন্ড হওয়া প্রোডাক্টটা, যেটা কিনা অ্যাকচুয়ালি এনানসিওমার অফ দ্য ইনভার্টেড প্রোডাক্ট, তাহলে ইনভার্টেড প্রোডাক্টের এনানসিওমারটাই হচ্ছে রিটেন্ড প্রোডাক্ট, এবং দুজনেই 50-50 পাচ্ছি। এখানে বলবো ওভারঅল রেসিমাইজেশন হয়েছে। এবং এই যে 50-50 প্রোডাক্ট পেলাম, এরা কেন এনানসিওমার? এই মলিকুলটার মিরর ইমেজই হচ্ছে রিটেনশন মলিকুলটা, ইনভার্টেড মলিকুলটার মিরর ইমেজই হচ্ছে রিটেন মলিকুলটা, এবং এরা দুজনে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। দুজনেই যেহেতু নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, তাই দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে, দুজনেই এনানসিওমার হবে। একজন যদি প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরায়, অন্যজনকে প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, এন্ড দুজনেই যেহেতু 50-50 রেশিওতে প্রেজেন্ট আছে, তাই ওভারঅল মলিকুলটা হবে রেসিমিক মিক্সচার। ওভারঅল মিক্সচারটাকে বলবো রেসিমিক মিক্সচার, যেখানে কিনা রেসিমাইজেশন হয়ে গেছে। 50% ইনভার্সন প্লাস 50% রিটেনশন। 50% প্লেন পোলারাইজড লাইট, 50% ক্লকওয়াইজ ঘুরবে, আর 50% অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ওভারঅল মিক্সচারটা থেকে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি পাওয়া যাবে না, যদিও বা ইন্ডিভিজুয়াল ইনভার্টেড মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, একটা এনানসিওমার। ওভারঅল ইন্ডিভিজুয়াল রিটেনশন মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, একটা এনানসিওমার। তো ইনভার্টেড মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, একটা এনানসিওমার, রিটেন মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, একটা এনানসিওমার। দুটো এনানসিওমার তারা 1:1 রেশিওতে, 50-50 রেশিওতে তৈরি হওয়ার জন্য ওভারঅল মিক্সচারে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে না। এই সিচুয়েশনটাকে বলে রেসিমাইজেশন। তাই SN1 এ ইনভার্সনও 50% হয়, রিটেনশনও 50% হয়, আলটিমেটলি রেসিমাইজেশন হয়। আর তোমার SN2 তে কেবলমাত্র ইনভার্সন হয়। সো দিস ইজ অল অ্যাবাউট SN1 এবং SN2 রিঅ্যাকশন। ফিচারস গুলো দেখে নি। কোথায় হবে, কোথায় হওয়ার চান্স বেশি? মেনলি 2 ডিগ্রি or 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, 2 ডিগ্রি or 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যাদের কিনা ব্যাক সাইড ব্লকড, যাদের কিনা ব্যাক সাইড পুরোপুরি ব্লক। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো 2 ডিগ্রির এক্সাম্পলটা একটা দেখেছো, 3 ডিগ্রি ধরো দেখে নাও। ধরলাম এরকম একটা মলিকিউল,
এরকম একটা মলিকুল, এই মলিকুলের ব্যাক সাইড পুরোপুরি ব্লক। এই যে বাল্কি গ্রুপ বসে আছে, বাল্কি মিথাইল গ্রুপ বসে আছে, তো পুরোপুরি স্টেরিক্যালি ক্রাউডেড ব্যাক সাইড, স্টেরিক্যালি ব্লকড বা ক্রাউডেড ব্যাক সাইড। তো ব্যাক সাইড যদি পুরোপুরি ভাবে এরকম ভাবে স্টেরিক্যালি ব্লকড হয়, স্টেরিক্যালি ক্রাউডেড হয়, তাহলে ক্লিয়ারলি ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে না। তখন আগে প্লাস এত এত বাল্কি বাল্কি গ্রুপ থাকতে গেলে থাকার জন্য মলিকুলটাও স্ট্রেন্ড হচ্ছে, এই মলিকুলটা হাইলি স্ট্রেন্ড মলিকুল, জিওমেট্রিক্যালি স্ট্রেন্ড আছে মলিকুলটাতে, জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে, মলিকুলটা নিজেই চাপে আছে, কারণ এত বাল্কি গ্রুপ নিয়ে বসে আছে একটা স্মল কার্বন অ্যাটম, এত বাল্কি গ্রুপ নিয়ে একটা স্মল কার্বন অ্যাটম বসে থাকে, মানে কার্বন অ্যাটম নো ডাউট চাপে আছে, ও চাইছে এই বাল্কি গ্রুপগুলোর মধ্যে রিপালশন বন্ধ হোক, কেউ একজন বেরিয়ে যাক। তো কাকে বার করবে? নিউক্লিওফিলিক আসুক বা না আসুক, আয়োডিন অ্যাজ লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। নিউক্লিওফাইল আসুক বা না আসুক, আয়োডিন অ্যাজ লিভিং গ্রুপ আউট হয়ে যাবে, কারণ আয়োডিন তো ইলেকট্রোনেগেটিভ, ও এমনি বন্ড পেয়ারকে টেনে নিয়ে বসেছিল, এমনি পার্শিয়াল মাইনাস চার্জ হয়ে বসেছিল, তো পার্শিয়াল মাইনাস চার্জ হয়ে বসেই ছিল, ফুল মাইনাস চার্জ হয়ে লিভিং গ্রুপ হিসাবে আই মাইনাস আয়োডাইড হিসাবে বেরিয়ে চলে যাবে। তো এরকম ভাবে যদি পুরো সিচুয়েশনটা বেরিয়ে যায়, তো এরকম বাল্কি সিচুয়েশনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে নিউক্লিওফাইল আসবে অ্যাটাক করতে। যখন পুরো ব্যাক সাইড স্টেরিক্যালি ক্রাউডেড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা একটা, এই অ্যালকিল হ্যালাইডটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? কারণ দেখো ভালো করে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই অ্যালকিল হ্যালাইডে যে কার্বনে হ্যালোজেনটা আছে, ওই কার্বনে 3টে অ্যালকিল গ্রুপ আছে, তাহলে কনসার্নড কার্বনে, হ্যালোজেন কন্টেনিং কার্বনে 3টে অ্যালকিল গ্রুপ আছে, তাই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যার ব্যাক সাইড পুরোপুরি ব্লক। আর ব্যাক সাইড ব্লক থাকার জন্য ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে না, মলিকুলটা নিজেই স্ট্রেন্ড আছে, ও নিউক্লিওফাইল আসুক বা না আসুক বার করে দিচ্ছে লিভিং গ্রুপকে, তাই লিভিং গ্রুপ অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে, নিউক্লিওফাইলের অপেক্ষা না করেই কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে। এই অবস্থাতে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে নিউক্লিওফাইল গুলো আসছে অ্যাটাক করতে, তখন আবার ফ্রন্ট সাইডেও 50% চান্স থাকছে, ব্যাক সাইডেও 50% চান্স থাকছে, দিয়ে আলটিমেটলি ইনভার্সন রিটেনশন দুটোই হচ্ছে, রেসিমাইজেশন হয়ে যাচ্ছে। তাই 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের উপরে এই রিঅ্যাকশনস গুলো হতে চাইবে। এটা 2 স্টেপ রিঅ্যাকশনস, আগেই বলেছি, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে হবে, এবং এখানে 50% ইনভার্সন হয়, যেখানে ব্যাক সাইড অ্যাটাকটা হয়, মলিকুলটা ঘুরে যায় ব্যাক সাইডের ধাক্কায়, 50% রিটেনশন হয়, ফ্রন্ট সাইড অ্যাটাকও হয়, তার জন্য মলিকুলটা অ্যাজ ইট ইজ থাকে, এবং এই দুজনকে কম্বাইন করে যদি আমরা দেখি, আলটিমেটলি সেটা রেসিমাইজেশন বলা হয়, আলটিমেটলি সেটাকে রেসিমাইজেশন বলা হয়। সো এটা গেল পুরোপুরি ভাবে আমাদের SN1 এবং SN2 রিঅ্যাকশনস, টোটাল SN1 এবং SN2, মানে আমরা সাবস্টিটিউশনটাকে পুরোপুরি কভার করলাম। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা বেনজিনের উপরে হচ্ছিল, যেটা কিনা ইলেকট্রন রিচ ছিল, তার কাছে ইলেকট্রোফাইল আসছিল। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেগুলো কিনা মেইনলি অ্যালকিল হ্যালাইডের উপরে হয়, হ্যালো অ্যালকেনের একদম বেসিক জায়গাটা বললাম, অ্যালকিল হ্যালাইডের উপরে হয়, যেখানে কিনা কার্বনটা, অ্যালকিল হ্যালাইডের কার্বনটা থাকে ইলেকট্রোফাইল, ইলেকট্রন ডিফিশিয়েন্ট, তার কাছে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে আর লিভিং গ্রুপ বেরোয়। SN2 তে কি হয়, আগে নিউক্লিওফাইলের অ্যাটাক হয়, তারপরে লিভিং গ্রুপ বেরোয়, ব্যাক সাইড ক্রাউডেড থাকে না, তাই নিউক্লিওফাইল ব্যাক সাইডে আগে অ্যাটাক করে, তারপরে নিউক্লিওফাইল লিভিং গ্রুপ বেরোয়, আগেই নিউক্লিওফাইল অ্যাটাকটা হয়, তারপরে লিভিং গ্রুপটা বেরোয়। আর SN1 এ কি হবে, SN1 এ ব্যাক সাইড পুরোপুরি ক্রাউডেড থাকে, মলিকুলটা হাইলি স্ট্রেন থাকে, মলিকুল লিভিং গ্রুপকে আগেই ছেড়ে দেয়, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। ওই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে ইকুয়ালি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড থেকে ইকুয়াল পসিবিলিটি নিয়ে অ্যাটাক করা হচ্ছে নিউক্লিওফাইল, এবং তার ফলে ইনভার্টেড প্রোডাক্টটা তৈরি হয় 50%, রিটেন্ড প্রোডাক্টটা তৈরি হয় 50%। সো দিস ইজ অল অ্যাবাউট দুটো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। টোটাল 3টে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা বেনজিনের উপরে হলো বাই দ্য ইলেকট্রোফাইল, আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো বা দুটো পার্ট হলো, একটা SN1 একটা SN2। সো আমরা পুরো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসটা কিন্তু এখানে আমরা কভার করছি। নেক্সট যে রিঅ্যাকশনটাতে আমরা চলে আসছি, সেই রিঅ্যাকশনটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা অলরেডি সাবস্টিটিউশনের টোটাল পার্টটা কভার করেছি, এখন আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করব। অ্যাডিশনের সঙ্গে সাবস্টিটিউশনের বেসিক ডিফারেন্সটা জেনে নিই। অ্যাডিশনের সঙ্গে সাবস্টিটিউশনের বেসিক ডিফারেন্সটা হচ্ছে, অ্যাডিশন রিঅ্যাকশনে অ্যাটাকিং রিএজেন্টটা অ্যাড হবে, কিন্তু কেউ রিপ্লেসড হবে না, কেউ বেরোবে না। আর সাবস্টিটিউশনে অ্যাটাকিং রিএজেন্টটা অ্যাড হয় এন্ড কেউ একজন লিভিং গ্রুপ রিপ্লেসড হয়ে যায়, বেরিয়ে যায়। সো আমরা এখন আসছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সো বেসিক কনসেপ্টে একই রকম, ইলেকট্রোফাইল আসবে, কার কাছে আসবে, ইলেকট্রন রিচ কারোর কাছে,
সেখানে ইলেকট্রন রিচ সিস্টেম কে? ইলেকট্রন রিচ সিস্টেম হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, কোন রিঅ্যাকশনটা কোন ধরনের মলিকুলে হয় এটা জেনে রাখাটাও গুরুত্বপূর্ণ। লাস্টে একটা সামারি করে দেবো, কিন্তু জেনে রাখাটাও গুরুত্বপূর্ণ। সো ইলেকট্রন রিচ হচ্ছে অ্যালকিন, কারণ অ্যালকিনে পাই বন্ড আছে, পাই বন্ড থাকা মানেই বেশি ইলেকট্রনের সোর্স, তার মানে এটা ইলেকট্রন রিচ। এবারে ইলেকট্রন রিচ অ্যালকিনের কাছে এলো HBr মলিকুল। HBr এ হাইড্রোজেনটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট, কারণ ব্রোমিন অ্যাজ ইউজুয়াল তোমার বন্ড পেয়ারকে টেনে নেয়, বন্ড পেয়ারকে বিং ইলেকট্রোনেগেটিভ, ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, এন্ড ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বন্ড পেয়ারকে নিজের দিকে টানে, এন্ড বন্ড পেয়ারকে নিজের দিকে টানে বলে ওটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়। ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাই ওটা বন্ড পেয়ারকে নিজের দিকে টানে, আর বন্ড পেয়ারকে নিজের দিকে টানার জন্য এটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়, Br মাইনাস হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, Br মাইনাস লিভিং গ্রুপ বলবো না, মানে ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বেরিয়ে যাবে। ব্রোমিন ইলেকট্রোনেগেটিভ, বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে, তাই ওটাই বেরিয়ে যাবে আলটিমেটলি। তাহলে এখন পাই বন্ড, যেটা কিনা ইলেকট্রন রিচ অ্যালকিন, ইলেকট্রন রিচ অ্যালকিনের পাই বন্ডটা কার কাছে আসবে? HBr এর যদি দেওয়া হয় অ্যালকিন মলিকুলে, অ্যালকিন মলিকুলে HBr দেওয়া হলে পাই বন্ডটা আসবে হাইড্রোজেনটার কাছে। কেন? কারণ হাইড্রোজেনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ব্রোমিনটা ইলেকট্রন রিচ। কেন? কারণ এখানে একটা পোলারাইজেশন হয়েছে, যে ব্রোমিনের দিকে ইলেকট্রন পেয়ার শিফট হচ্ছে, কারণ ব্রোমিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ব্রোমিনের দিকে যেহেতু পোলারাইজেশন শিফট হচ্ছে, বন্ড পেয়ার ব্রোমিনের দিকে শিফট হচ্ছে, ব্রোমিনের মাথায় পার্শিয়াল মাইনাস চার্জ আসছে। ব্রোমিনের উপর যদি পার্শিয়াল মাইনাস চার্জ আসে, হাইড্রোজেন ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারকে অ্যাটাক করছে ইলেকট্রন রিচ সেন্টার থেকে পাই বন্ড, ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টার হাইড্রোজেনকে অ্যাটাক করছে ইলেকট্রন রিচ সেন্টারের পাই বন্ড। এটা হচ্ছে পুরো সিচুয়েশনটা। তাই ইলেকট্রন নেগেটিভ হওয়ার জন্য ব্রোমাইড হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন রিচ, তাই পার্শিয়াল মাইনাস চার্জ, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। যখনই অ্যাটাকটা হয়, প্রথম স্টেপে কি তৈরি হয় ভালো করে দেখার চেষ্টা করো। এখান থেকে এই অ্যাটাকটা হয়, মানে পাই বন্ডের সঙ্গে হাইড্রোজেনটা জুড়ে যায়। পাই বন্ডটা দুটো কার্বনের মাঝখানে আছে, এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা জুড়ে যাবে। এই পাই বন্ডটাকে ইউজ করে হাইড্রোজেনটা যে কোনো একটা কার্বনের সঙ্গে একটা সিগমা বন্ড তৈরি করবে এবং জয়েন করে যাবে। যে কার্বনের সঙ্গে সিগমা বন্ড তৈরি হয়ে গেল, ক্লিয়ারলি অন্য কার্বনে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। সো এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, কারণ পাই বন্ডটা তো ওই কার্বনও ছিল, কার্বোক্যাটায়ন কার্বনটাতেও তো পাই বন্ডটা ছিল, কার্বোক্যাটায়ন কার্বনটাও তো পাই বন্ডটা এনজয় করছিল। তার মানে কার্বোক্যাটায়ন কার্বনটা এখানে পাই বন্ড ছিল, এই পজিশনে পাই বন্ড ছিল, পাই বন্ডটা কার্বোক্যাটায়ন কার্বনটা এনজয় করছিল, কিন্তু ওই পাই বন্ডটাই এখন সিগমা বন্ড হয়ে, সিঙ্গেল বন্ড হয়ে CH বন্ড তৈরি করলো, নতুন CH বন্ডটা তৈরি করলো। HBr থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিল পাই বন্ডটা, দিয়ে হাইড্রোজেনটার সঙ্গে কার্বনটার একটা নতুন সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ড তৈরি করলো। অন্য কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেল, কারণ পাই বন্ডটা আরও পাচ্ছে না, তার জন্য ওর উপরে একটা প্লাস চার্জ এলো। এইভাবে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। আচ্ছা, এখানে যে Br মাইনাসটা ব্রোমাইডটা আউট হয়ে গেছিল, ওই ব্রোমাইডটার কাছে মাইনাস চার্জ আছে, কার্বোক্যাটায়নে প্লাস চার্জ, তো এখন আর সিম্পল কি হবে, ব্রোমাইডটা গিয়ে কার্বনে অ্যাড হয়ে যাবে, এই ব্রোমাইড কার্বনে অ্যাড হয়ে গেল। ব্রোমাইডটা সিম্পলি গিয়ে কার্বোক্যাটায়ন কার্বনে অ্যাটাক করবে, অ্যাড হয়ে যাবে। সো প্লাস চার্জ মাইনাস চার্জকে অ্যাট্রাক্ট করবে, মাইনাস চার্জ প্লাস চার্জের দিকে যাওয়ার চেষ্টা করবে, সিম্পল অ্যাড হয়ে গেছে। সো লজিকটা কি হলো, এখানে পাই বন্ড তার ইলেকট্রন রিচ, সেই ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রোজেনটাকে তুলে নিল, দিয়ে হাইড্রোজেনের সঙ্গে জয়েন করে গেল, দুটো কার্বনের যে কোনো একটা কার্বনে হাইড্রোজেনটা জয়েন করলো, অন্য কার্বনটাতে প্লাস চার্জ এলো, Br মাইনাস ওই প্লাস চার্জ কার্বনকে অ্যাটাক করলো, তাহলে H আর Br অ্যাড হয়ে গেছে, কিন্তু কোনো বন্ড কি কেউ কি রিপ্লেসড হয়েছে? কেউ রিপ্লেসড হয়নি, শুধু কার্বন কার্বনের মাঝে যে ডাবল বন্ডটা ছিল ওটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। কার্বন কার্বনের মাঝে ছিল ডাবল বন্ড, ওটা অ্যালকিন ছিল, ওটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। অ্যালকিন থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়েছে, ছিল অ্যালকিন, তৈরি হয়েছে অ্যালকিল হ্যালাইড। যেখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। অর্থাৎ সামারি করলে কি রকম দাঁড়ায়? সামারি করলে দাঁড়ায় এরকম, ছিল ডাবল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে গেল, সিঙ্গেল বন্ড রয়ে গেল, দুটো ভ্যালেন্সি বেড়ে গেল, দুটো কার্বনের একজন একটা হাইড্রোজেনকে একটা ব্রোমিনকে তুলে নিল। এরকমই সামারিটা দাঁড়াচ্ছে। অর্থাৎ সামারি করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই একটা অ্যালকিন মলিকিউল ছিল, যেই HBr দিলাম, ফাইনাল প্রোডাক্টটা লিখছি, HBr দিলাম, তার মানে এই দুটো বন্ডের মধ্যে পাই বন্ডটা ব্রেক করে গেল, সিগমা বন্ডটা রয়ে গেছে, পাই বন্ডটা ব্রেক করে গেছে, তাই এই কার্বনেরও একটা ভ্যালেন্সি বেড়েছে, এই কার্বনেরও একটা ভ্যালেন্সি তৈরি হয়েছে, কারণ ওই দুটো ভ্যালেন্সি দিয়েই তারা নিজেরা পাই বন্ডের থ্রু দিয়ে আটকে ছিল। যে ভ্যালেন্সির থ্রু দিয়ে তারা নিজেরা পাই বন্ডের মাধ্যমে আটকে ছিল, সেই ভ্যালেন্সিটা দুটোই ওপেন আপ হয়ে গেছে। এখন ওই ভ্যালেন্সির একটাতে চলে গেল হাইড্রোজেন, অন্যটাতে চলে গেল ব্রোমিন। H আর Br এর মাঝের বন্ডটাও ব্রেক হয়ে গেল, একটাতে চলে গেল হাইড্রোজেন, অন্যটাতে চলে গেল ব্রোমিন। ডাইরেক্টলি আমরা পুরো মেকানিজমটা তো দেখলাম, মেকানিজমটা দেখে আমি যদি ডাইরেক্টলি লিখতে চাই, ডাইরেক্টলি মনে রাখতে চাই,
সো ডাইরেক্টলি আমি এইভাবেও মনে রাখতে পারি যে পাই বন্ডটা ব্রেক হবে, দুটো ভ্যালেন্সি ওপেন আপ হবে, একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, অন্য ভ্যালেন্সিতে ব্রোমিন জুড়ে যাবে। হাইড্রোজেনটা প্রথমে জুড়ছে যেটা কিনা একটা ইলেকট্রোফাইল, হাইড্রোজেনটা প্রথমে জুড়ছে যেটা কিনা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রোফিলিক, তাই এটাকে বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। প্রথমে কে জুড়লো? হাইড্রোজেনটা, তাই না? প্রথমে তো ব্রোমিন জোড়েনি, প্রথমে হাইড্রোজেনটা জুড়লো পাই বন্ডে, তারপরে কিনা কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে তো ব্রোমাইড জুড়লো, Br মাইনাস জুড়লো। তাই প্রথমে ইলেকট্রোফাইলটাই জয়েন হলো পাই বন্ডে বা ডাবল বন্ডে, তাই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আমরা এখানে বলছি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজমটা আশা করি পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা একটা রুল দেখবো যেটাকে বলে মার্কনিকফ রুল। সেই রুলটা কি বলছে ভালো করে দেখো। মার্কনিকফ রুলটা কি বলছে? এটা অ্যালকিনে পড়েছিলে ক্লাস 11 এ, হাইড্রোকার্বনে অ্যালকিনে পড়ে থাকার কথা। দেখো এখানেও একই রকম হচ্ছে, কি হচ্ছে? HCl দিয়েছি, সো পাই বন্ডটা H প্লাসটাকে নিচ্ছে কারণ হাইড্রোজেনের উপরে প্লাস চার্জ আছে, হাইড্রোজেনটা ইলেকট্রোফিলিক। ক্লোরিন হচ্ছে মাইনাস চার্জ নিয়ে বসে আছে, পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে বসে আছে কারণ ক্লোরিন হচ্ছে নেগেটিভ, তাই ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বন্ড পেয়ারকে নিজের দিকে টানছে, তাই ও পার্শিয়াল মাইনাস চার্জ। হাইড্রোজেন তার জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট, পার্শিয়াল প্লাস চার্জ। ইলেকট্রোফিলিক হাইড্রোজেন, তার কাছে কে যাচ্ছে? ইলেকট্রন রিচ পাই বন্ড, ইলেকট্রন রিচ অ্যালকিন, ইলেকট্রন রিচ অ্যালকিনের পাই বন্ডটা যাচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হাইড্রোজেনটাকে তুলতে। হাইড্রোজেনটাকে যখনই তুলে নিল, সো ক্লোরিনটা Cl মাইনাস হয়ে আউট হয়ে গেল। কথা হচ্ছে হাইড্রোজেনটাকে তুলে নিল মানে এখন এই পাই বন্ডটা এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গেই হাইড্রোজেনটাকে অ্যাটাচ করাবে। কোশ্চেন হচ্ছে কোন কার্বনটার সঙ্গে? এই কার্বনটার সঙ্গে তো একটা মিথাইল গ্রুপ আছে, ওই কার্বনটার সঙ্গে কোনো মিথাইল গ্রুপ নেই, অর্থাৎ এই ডাবল বন্ডের দুটো কার্বন কিন্তু সিমেট্রিক্যাল কার্বন নয়, সেম কার্বন নয়। একটা কার্বনে H2 আছে, দুটো হাইড্রোজেন আছে, অন্য কার্বনে একটা হাইড্রোজেন, একটা মিথাইল গ্রুপ আছে। তার মানে এই দুটো কার্বনের কিন্তু কেমিক্যাল এনভায়রনমেন্ট ডিফারেন্ট। দুটো কার্বনের মধ্যে কোন কার্বনটাতে হাইড্রোজেনটা অ্যাটাচ হবে? হাইড্রোজেনটা সেই কার্বনে অ্যাটাচ হবে যে কার্বনে আগে থাকতে হাইড্রোজেন বেশি ছিল, অর্থাৎ হাইড্রোজেনটা এই দুজনের মধ্যে এই কার্বনটাতেই অ্যাটাচ হবে। পাই বন্ডটা তো ব্রেক করবে, পাই বন্ডটা থ্রু দিয়ে হাইড্রোজেনটা লেফট কার্বনে মানে মিডল কার্বনে নাকি রাইট কার্বনে অ্যাটাচ হবে? মিডল কার্বন আর রাইট কার্বন দুটো কার্বনের মধ্যে কোন কার্বনে হাইড্রোজেনটা অ্যাটাচ হবে থ্রু দা পাই বন্ড বা ইউজিং দা পাই বন্ড? পাই বন্ডটাকে ইউজ করে হাইড্রোজেনটা সেই কার্বনের সঙ্গে নিজেকে অ্যাটাচ করাবে যে কার্বনে হাইড্রোজেন আগে থাকতে বেশি ছিল। রাইট কার্বনে দুটো হাইড্রোজেন ছিল, লেফট কার্বনে একটাই হাইড্রোজেন, মিডল কার্বনে একটাই হাইড্রোজেন, তাই রাইট কার্বনে দুটো হাইড্রোজেন ছিল, সেই কার্বনের সঙ্গেই HCl এর হাইড্রোজেনটা নিজেকে অ্যাড করালো। তার জন্য ক্লিয়ারলি অন্য কার্বনটাতে একটা প্লাস চার্জ তৈরি হলো কারণ পাই বন্ডটা চলে গেছে। কার্বোক্যাটায়ন তৈরি হলো। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, ভালো করে দেখো। কারণ কার্বোক্যাটায়ন কার্বনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ, এই একটা অ্যালকিল গ্রুপ, এই একটা অ্যালকিল গ্রুপ। কার্বোক্যাটায়ন কার্বনটার দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, সো এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে যেটা কিনা মোটামুটি ভাবে স্টেবল। তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার জন্যই হাইড্রোজেনটা কিন্তু সেই কার্বনে গেল যে কার্বনে হাইড্রোজেন বেশি। হাইড্রোজেন রাইট কার্বনে গেল বলেই মিডল কার্বনে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। যদি উল্টোটা হতো, হাইড্রোজেন যদি মিডল কার্বনে যেত তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো আমরা দেখে নিই। হাইড্রোজেন মিডল কার্বনে গেলে রাইট কার্বনটাতে প্লাস চার্জ আসতো, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো কারণ কার্বোক্যাটায়ন কার্বনটার সঙ্গে একটাই কার্বন অ্যাটাচ। ভালো করে দেখে নাও, যদি কার্বনটা সামহাও এই পাই বন্ডটা হাইড্রোজেনের সঙ্গে যখন জুড়ছে, পাই বন্ড বিং ইলেকট্রন রিচ, অ্যালকিন বিং ইলেকট্রন রিচ, যখন ইলেকট্রোফিলিক হাইড্রোজেনের সঙ্গে জুড়ছে HCl মলিকুল থেকে, তখন যদি মিডল কার্বনটার সঙ্গে হাইড্রোজেনটা অ্যাটাচ হতো, মিডল কার্বনের সঙ্গে হাইড্রোজেনকে অ্যাটাচ করিয়েছি, ক্লিয়ারলি টার্মিনাল রাইট কার্বনটাতে কার্বোক্যাটায়ন তৈরি হতো। ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কারণ ওই কার্বনটার সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচ, ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। আর আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার থেকে 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। তাই হাইড্রোজেনটা সেই কার্বনেই জুড়বে যে কার্বনে হাইড্রোজেন আগে থাকতে বেশি আছে, তাহলে অন্য কার্বনটাতে বেশি ডিগ্রিওয়ালা কার্বোক্যাটায়ন তৈরি হবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং রিঅ্যাকশনটাও মোর স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে প্রসিড করবে। ওই প্রোডাক্ট ওই ইন্টারমিডিয়েটটা তৈরি হওয়ার চান্স থাকলে ওখানটা বেশি তৈরি হবে না। মেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, এটাই বেশি তৈরি হবে। এবারে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে এই যে Cl মাইনাস তৈরি হয়েছিল, ওই Cl মাইনাসটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে অ্যাটাক করে এবং এখানে ক্লোরিনটা জুড়ে যায়। তাহলে আনসিমেট্রিক্যাল যদি অ্যালকিন হয়, এই কার্বনে কে গেল? ক্লোরিন। এই কার্বনে কে গেল? হাইড্রোজেন।
রুলটাকে বলে মার্কনিকভস রুল, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেনটা যাবে, অন্য কার্বনে হ্যালোজেনটা যাবে। দিস ইজ মার্কনিকভস রুল যখন আনসিমেট্রিক্যাল অ্যালকিন হবে, অর্থাৎ ডাবল বন্ডের দুদিকে সেম সেম গ্রুপ নেই। ডাবল বন্ডের দুদিকে যদি সেম সেম গ্রুপ থাকে, যে কোনো একটাতে হাইড্রোজেন যে কোনো একটাতে হ্যালোজেনকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনেই হাইড্রোজেনটা যাবে, যাতে অন্য কার্বনে বেশি ডিগ্রিওয়ালা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। এবং মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলে সেইখানে তারপরে হ্যালোজেনটা অ্যাটাক করবে এবং হ্যালোজেনটা জুড়ে যাবে। এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা কি রকম প্রোডাক্ট হবে? সেখানে ক্লোরিনটা টার্মিনাল কার্বনে জুড়বে। এই কার্বোক্যাটায়নটা যদি তৈরি হয়, বা অবভিয়াসলি এটা মোর স্টেবল নয়, এটা লেস স্টেবল কার্বোক্যাটায়ন, এন্ড লেস স্টেবল কার্বোক্যাটায়নটা থ্রু দিয়েও একটা প্রোডাক্ট পেতে পারি। ক্লোরিনটা এখন টার্মিনাল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, তার জন্য এই লেস স্টেবল বা মাইনর প্রোডাক্টটা পাবো। অর্থাৎ এই প্রোডাক্টটাও পাবো, বাট এটা মাইনর হবে, এইটা মেজর। ওই প্রোডাক্টটাও পাবো, ওটা লেস স্টেবল কার্বোক্যাটায়ন, তাই একদম তৈরি হবে না তা নয়, অল্প তৈরি হবে। মোর স্টেবল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি তৈরি হবে, লেস স্টেবল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কম তৈরি হবে। তাই লেস স্টেবল কার্বোক্যাটায়নে যদি এখন ক্লোরিনটা জোরে তাহলে ওটা মাইনর প্রোডাক্ট হবে, আর মোর স্টেবল কার্বোক্যাটায়নে যদি ক্লোরিনটা জোরে এটা মেজর প্রোডাক্ট হবে। সেটা গেল আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমাদের অ্যাডিশন রিঅ্যাকশনে আরো একটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। চলো সেটাতে ফোকাস করা যাক। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কি বলছে দেখো। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে ক্লিয়ারলি নিউক্লিওফাইল অ্যাড করো, নিউক্লিওফাইল অ্যাড হতে আসছে। নিউক্লিওফাইল মানে এই যে OH- আছে, এটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানেই হচ্ছে ইলেকট্রন রিচ। ইলেকট্রন রিচ কেউ অ্যাড হতে আসবে কার কাছে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারোর কাছে। সো এইগুলো হচ্ছে কিটোন, এটা একটা কিটোন মলিকুল। কেন? এই সি ডাবল বন্ডেড ও গ্রুপ যেখানে আছে এটা হচ্ছে কিটোন মলিকুল। কিটোন মলিকুল, সি ডাবল বন্ডেড ও আছে, দুদিকে দুটো অ্যালকিল আছে, এরকম মলিকুলকে বলা হয়, এদিকে মিথাইল এদিকে মিথাইল, মাঝখানে সি ডাবল বন্ডেড ও, এরকম মলিকুলকে বলা হয় কিটোন মলিকুল। সি ডাবল বন্ডেড ও দুদিকে দুটো সি ডাবল বন্ডেড ও দুদিকে দুটো অ্যালকিল মলিকুল, ঠিক আছে, অ্যালকিল গ্রুপ। সো সি ডাবল বন্ডেড ও কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের দুটো ভ্যালেন্সিতে সি ডাবল বন্ড ওকে বলা হয় কার্বনিল গ্রুপ, তার দুটো ভ্যালেন্সিতে আছে দুটো অ্যালকিল গ্রুপ, এরকম মলিকুলকে বলে কিটোন মলিকুল। এই কিটোন মলিকুলে অক্সিজেনটা ক্লিয়ারলি ইলেকট্রোনেগেটিভ, তাই ওর উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ থাকবে, এন্ড কার্বনটা ইলেকট্রোফিলিক হয়ে থাকবে। এই কার্বনটা কেমন কার্বন তাহলে? এই কার্বনটা ইলেকট্রোফিলিক কার্বন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। কারণ অক্সিজেনের দিকে মাইনাস চার্জের ডেনসিটি বেশি হয়ে যাবে, অক্সিজেনের দিকে ইলেকট্রনের ডেনসিটি বেশি হয়ে যাবে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নিজের দিকে ইলেকট্রন ডেনসিটিকে টেনে রাখবে, নিজের দিকে ইলেকট্রন ডেনসিটিকে যদি টেনে রাখে অক্সিজেনটা, তাহলে কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, পার্শিয়াল প্লাস চার্জ আসবে, ইলেকট্রোফিলিক কার্বন হবে। এবার এই ইলেকট্রোফিলিক কার্বনের কাছে কে আসবে? কোনো না কোনো নিউক্লিওফাইলই আসবে। ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্টের কাছে কে আসবে? যে ইলেকট্রন রিচ সেই আসবে। ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার কাছে ইলেকট্রন রিচই আসবে। সো KOH দিয়েছো, NOH দিয়েছো, সেখান থেকে OH- এসে এই কার্বনে অ্যাটাক করে, তার জন্য এখান থেকে পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে শিফট হয়ে যায়। ডাবল বন্ড ছিল, তার একটা বন্ড সিগমা অন্যটা পাই, ডাবল বন্ডের সিগমা বন্ডটা রয়ে যায়, তাই CO বন্ডটা রয়ে গেছে, এখানে কার্বনটা আছে, CO বন্ডটা রয়ে গেছে, কিন্তু পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে শিফট হয়ে গেছে। পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে শিফট হয়ে গেছে। অ্যালকিল গ্রুপগুলো যেরকম ছিল সেরকমই প্রেজেন্ট আছে, অ্যালকিল গ্রুপগুলো যেরকম ছিল সেরকমই প্রেজেন্ট আছে, শুধু জুড়ে গেছে কে? এই নতুন OH-টা জুড়ে গেছে, নতুন OH-টা জুড়ে গেছে, যেটা কিনা নিউক্লিওফাইল ছিল। নিউক্লিওফাইলটা যেটা অ্যাটাক করেছে ওটা নতুন বন্ড তৈরি করেছে, পাই বন্ডটা ছেড়ে গেছে তার জন্য কার্বন থেকে, ওটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের মাথায় O- হয়ে উঠে গেছে। সো এই ইন্টারমিডিয়েটটা পেয়েছি। এই ইন্টারমিডিয়েটটা এবার ওয়াটার থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নেয়, দিয়ে নিজে হয়ে যায় OH, আর ওয়াটারের OH- বেরিয়ে যায়, ওয়াটারের OH- বেরিয়ে যায়। ওয়াটার থেকে এই O- একটা হাইড্রোজেনকে নিয়ে নেয়, দিয়ে হয়ে যায় নিজে হয়ে যায় OH। এই যে হাইড্রোজেনটাকে নিয়ে নিল, দিয়ে নিজে হয়ে গেল OH, আর ওয়াটারের যে রিমেনিং OH- ওটা বেরিয়ে গেল। সো ক্লিয়ারলি কে অ্যাড হয়ে গেল মলিকুলটাতে? একটা নিউক্লিওফাইল OH-, নিউক্লিওফাইল অ্যাড হয়ে গেল। কোন ধরনের কম্পাউন্ডে অ্যাড হলো? কার্বনিল কম্পাউন্ড, কিটোন, অ্যালডিহাইড, এরকম কার্বনিল কম্পাউন্ডে অ্যাড হয়ে গেল নিউক্লিওফাইল গুলো। তাহলে এখনো পর্যন্ত আমরা চারটে রিঅ্যাকশন যেটা দেখলাম একটা সামারি করে দিচ্ছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেনজিনের উপরে হয়, কোনো না কোনো ইলেকট্রোফাইল আসে।
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যালকিল হ্যালাইড গুলোর উপরে হয়, কোনো না কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, লিভিং গ্রুপ বেরিয়ে যায়। সেখানে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে SN2 হবে, ব্যাক সাইড অ্যাটাক হবে, লিভিং গ্রুপ বেরোবে। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি হয়, যার ব্যাক সাইড কমপ্লিটলি ব্লক হয়ে আছে, স্টেরিক্যালি ক্রাউডেড আছে, তখন সেখানে আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তারপরে নিউক্লিওফাইলের অ্যাটাকটা আসবে, SN1 রিঅ্যাকশন। তারপরে চলে এলাম আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কোথায় হবে? HBr HCl এরা ইলেকট্রোফাইল হিসাবে হাইড্রোজেনটা অ্যাড হবে। কোথায়? ইলেকট্রন রিচ অ্যালকিনের উপরে। অ্যালকিন পাই বন্ড ওয়ালা কম্পাউন্ড, সো অ্যালকিনের উপরে অ্যাড হচ্ছে ইলেকট্রোফাইল গুলো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। HBr HCl এরা অ্যাড হচ্ছে। ওখানে মার্কনিকফ রুলটা আমরা দেখলাম যে আনসিমেট্রিক্যাল অ্যালকিন হলে সেই কার্বনে গিয়ে প্রথমে হাইড্রোজেনটা অ্যাড হবে যে কার্বনে হাইড্রোজেন আগে থাকতে বেশি ছিল। তারপরে এখন আমরা দেখলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখানে কে অ্যাড হবে? নিউক্লিওফিলিক অ্যাড হবে, নিউক্লিওফাইল গুলো অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? কার কাছে অ্যাড হবে? যেগুলো কার্বনিল কম্পাউন্ড, সি ডাবল বন্ডেড ও ওয়ালা কম্পাউন্ড, যেরকম অ্যালডিহাইড, যেরকম কিটোন। তো নিশ্চয়ই বুঝতে পারছো অ্যালডিহাইড, কিটোন এই চ্যাপ্টার গুলো যখন পড়বো এই সব কনসেপ্ট গুলোই লাগবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে পুরো কিটোনের রিঅ্যাকশন গুলো ভর্তি, যার ফান্ডামেন্টাল রিঅ্যাকশনটা তোমাকে আমি শেখাচ্ছি। পুরো কিটোন অ্যালডিহাইড এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের চ্যাপ্টার পুরো ভর্তি, তার ফান্ডামেন্টালটাই তোমাকে শেখাচ্ছি। সো OH মাইনাস বা যে কোনো নিউক্লিওফাইল কার্বনিল কার্বনে কি অ্যাড হবে? কার্বনিল কার্বন মানে সি ডাবল বন্ডেড ও কার্বনটা, সেটা অ্যালডিহাইড ফর্মে থাকতে পারে বা কিটোন ফর্মে থাকতে পারে, ওখানে অ্যাড হবে। কিন্তু তাদের পাই বন্ডটা খুলে যাবে, অক্সিজেনটা O মাইনাস হবে, তারপরে সেটা OH হয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেল আমাদের মেজর চারটে, অ্যাডিশন এবং সাবস্টিটিউশন। আমরা লাস্ট রিঅ্যাকশনের দিকে প্রসিড করছি, দ্যাট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন। সো এলিমিনেশন রিঅ্যাকশন কি? E1 এবং E2 দুরকম ভাবে হয়। একইভাবে একটাই মলিকুল যদি ইনভলভ থাকে তখন E1 বলি, দুটো মলিকুল ইনভলভ থাকলে E2 বলবো। সো E1 রিঅ্যাকশন কখন হয়? একই রকম ভাবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি হয়, যেরকম দেখতেই পাচ্ছ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে আগে থাকতেই কার্বনটা নিজেই স্ট্রেন্ড মলিকুল, এটা একটা জিওমেট্রিক্যালি স্ট্রেন্ড মলিকুল, জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে মলিকুলটাতে, মলিকুলটা যথেষ্ট চাপের মধ্যে আছে, কারণ বাল্কি গ্রুপ বসে আছে এত এত এত, বাল্কি গ্রুপ বসে আছে, বাল্কি গ্রুপ বসে আছে, বাল্কি গ্রুপ বসে আছে। তো এত বাল্কি গ্রুপের প্রেজেন্সে ছোট্ট কার্বন অ্যাটম, এখানেও আর ব্রোমাইড আছে, মলিকুলটার মধ্যে প্রচুর চাপ আছে, স্ট্রেন আছে কার্বনটার উপরে, তাই কার্বনটা হ্যালোজেনটাকে এমনি এমনি ছেড়ে দেয় এবং তার ফলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। হ্যালোজেনটাকে এমনি এমনি ছেড়ে দেয় এবং তার ফলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে, কারণ কার্বোক্যাটায়ন কার্বনটার সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপগুলোতে টোটাল 9টা আলফা হাইড্রোজেন আছে, 9টা আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি দিচ্ছে। 9টা আলফা হাইড্রোজেন প্রত্যেকে স্টেবিলিটি দিচ্ছে হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি কার্বোক্যাটায়ন যখন পড়েছিলাম, পার্ট 1 এ আছে, দেখে নেবে ওখানে গিয়ে। এবারে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এবারে রিঅ্যাকশন মিডিয়ামে ছিল হয়তো ইথানল, ইথাইল অ্যালকোহল, ETOH হচ্ছে ইথানল, ইথাইল অ্যালকোহল, C2H5OH, ঠিক আছে, বা KOH ছিল ইন প্রেজেন্স অফ ইথানল, KOH ছিল, অ্যালকোহলিক KOH ছিল, অ্যালকোহল সলভেন্ট ওয়ালা KOH ছিল, যে KOH এর OH মাইনাস আছে। তো KOH এর OH মাইনাস, ইথানলের অক্সিজেনের লোন পেয়ার, এরা কি এখন নিউক্লিওফাইল? না, এরা এখন বেস হিসেবে বিহেভ করছে। সো মনে রাখতে হবে, যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখেছিলাম তখন Br মাইনাস আসুক, OH মাইনাস আসুক, যে নিউক্লিওফাইলটাই আসুক না কেন, ওই নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাকুয়াস সলভেন্টে ছিল। সলভেন্টটা খুব ইম্পর্টেন্ট। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন হবে, SN1 হোক বা SN2 হোক, সেখানে সলভেন্ট থাকবে অ্যাকুয়াস। Br মাইনাস আসুক, OH মাইনাস আসুক, যে কোনো নিউক্লিওফাইল আসুক, সলভেন্টটা অ্যাকুয়াস হলে তখনই সেটা SN1 বা SN2 এর দিকে যাবে। সলভেন্ট যদি অ্যালকোহল টাইপের হয়ে যায়, সলভেন্ট যদি অ্যালকোহল হয়, যেরকম KOH অ্যালকোহল আছে, অর্থাৎ এখানে OH মাইনাস আছে কিন্তু OH মাইনাসটা অ্যালকোহলিক সলভেন্টে আছে, অথবা ডাইরেক্ট অ্যালকোহলটাই প্রেজেন্ট আছে যার অক্সিজেনের লোন পেয়ার আছে, এরকম মাইনাস চার্জ স্পিসিস গুলো অক্সিজেনের লোন পেয়ার, অর্থাৎ অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার বা KOH এর OH মাইনাস, এরা কিন্তু এখন বেস হিসেবে বিহেভ করছে। বেসটা কি করে? যে কোনো একটা আলফা হাইড্রোজেনকে তুলে নেয়, যেরকম দেখতে পাচ্ছ এখানে ইথানল আছে, C2H5OH, OH এর লোন পেয়ারটা আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, OHটা নিয়ে নিচ্ছে হাইড্রোজেনকে, মানে ক্লিয়ারলি জল তৈরি হবে। OHটা নিয়ে নিচ্ছে হাইড্রোজেনকে, মানে ক্লিয়ারলি জল তৈরি হবে, এই পজিশনে ডাবল বন্ড তৈরি হবে, তার জন্য কার্বোক্যাটায়ন এবং আলফা কার্বনটার মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইনালি আমরা অ্যালকিন পাচ্ছি। আমরা ফাইনালি অ্যালকিন পাচ্ছি যখন এলিমিনেশনটা হলো। এটা কি E1 এলিমিনেশন বললাম কেন? কারণ প্রথম স্টেপেই কিন্তু এই সলভেন্টটা এসে, মানে অ্যালকোহল বলো বা KOH বলো, অর্থাৎ বেস যেটা দিয়েছি,
বেসটা এসে কিন্তু প্রথমেই আলফা পজিশন থেকে হাইড্রোজেন নিয়ে নেয়নি, প্রথমে আগে লিভিং গ্রুপ বেরিয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, একদম SN1 এর মতনই যাচ্ছিল, কারণ 3 ডিগ্রি মলিকুল স্ট্রেন্ড মলিকুল লিভিং গ্রুপকে বার করেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই কার্বোক্যাটায়নের উপরে SN1 হতে পারতো, আবার E1 হতে পারে, এলিমিনেশন হতে পারে, SN1 হতে পারে, সাবস্টিটিউশন হতে পারে। এখানে এলিমিনেশন হওয়া মানে ডাইরেক্টলি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করা। নিউক্লিওফাইল যদি কার্বনে ডাইরেক্টলি অ্যাটাক করতো, এই কার্বনে যদি ডাইরেক্টলি নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতো ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড থেকে, আমরা তাকেই SN1 রিঅ্যাকশন বলতাম। কিন্তু সেটা করতে গেলে সলভেন্টটাকে অ্যাকুয়াস থাকতে হতো। সলভেন্ট যদি অ্যাকুয়াস থাকে তাহলে এই সিনটা হয়ে যেত। যাই নিউক্লিওফাইল দিই না কেন, KOH দিই, যাই দিই, KOH এর OH মাইনাস আছে বা যাই আছে না কেন, সেটা নিউক্লিওফাইলটা এসে ডাইরেক্টলি কার্বোক্যাটায়ন কার্বনে অ্যাটাক করতো ফ্রন্ট সাইড বা ব্যাক সাইডে, SN1 রিঅ্যাকশন হতো। এটা তখন হতো যদি সলভেন্টটা অ্যাকুয়াস হতো। কিন্তু সলভেন্ট যদি অ্যালকোহলিক হয়, তখন যদি OH মাইনাস দিই, KOH দিয়েছি বা ইথানল সলভেন্টটা নিজেই আছে, অ্যালকোহলটা নিজেই আছে, তো অ্যাকুয়াস নয়, অ্যালকোহলিক সলভেন্টে কিন্তু অ্যালকোহলটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে না, অ্যালকোহলটা বেস হিসেবে বিহেভ করে, দিয়ে আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নেয়। এই তিনটে আলফা পজিশন আছে, যে কোনো একটা আলফা পজিশন থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নেয়। তার জন্য আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা এখন পাই বন্ড হিসেবে শিফট হয়ে যায় কার্বোক্যাটায়ন কার্বনের সঙ্গে। আলফা পজিশন থেকে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল, ওই আলফা কার্বনের সঙ্গে আলফা হাইড্রোজেনের বন্ডটা এখন পাই বন্ড হিসেবে শিফট হয়ে যায় কার্বোক্যাটায়ন কার্বনের সঙ্গে, ডাবল বন্ড তৈরি হয়, আমরা ফাইনালি একটা অ্যালকিন মলিকুল এসে এন্ড আপ করি। সেটা হয়ে গেল E1। E2 তে কি হবে? সেম ওয়েতে হবে, শুধু প্রাইমারি বা 1 ডিগ্রির জন্য হবে, আলফা হাইড্রোজেন সেখানে প্রথমে উঠবে, তারপরে লিভিং গ্রুপ বেরোবে। E1 এ কি হয়েছে? আগে লিভিং গ্রুপ বেরিয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তারপরে আলফা হাইড্রোজেন অ্যাবজর্ব হয়ে গেছে বাই আ বেস ইন প্রেজেন্স অফ অ্যালকোহল সলভেন্ট। এখন E2 তে কি হবে? E2 তে জাস্ট SN2 এর মতন সিচুয়েশন হবে, অর্থাৎ এখানে আগে বেস আসবে, আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেনকে তুলবে, তারপরে ডাবল বন্ড তৈরি হবে, এন্ড অ্যাজ আ কনসিকুয়েন্স লাস্ট স্টেপে গিয়ে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। অর্থাৎ সলভেন্ট যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যালকোহল হয়ে যাচ্ছে সলভেন্ট, তখনই কিন্তু এলিমিনেশনের দিকে চলে যাচ্ছে। আর যতক্ষণ সলভেন্ট থাকছে তোমার অ্যাকুয়াস সলভেন্ট, তখন কিন্তু সাবস্টিটিউশনের চান্স থাকছে। সো E2টা দেখে নি, মলিকুলটা দেখতেই পাচ্ছ। এই মলিকুলে ধরো NaOET দিয়েছি, NaOET যেখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আগে আলফা পজিশন থেকে হাইড্রোজেন তুলছে, সেগুলো আলফা কার্বন, ঠিক আছে। ব্রোমিন হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপটা যে কার্বনে আছে ওটা কনসার্ন কার্বন, লিভিং গ্রুপটা যে কার্বনে আছে ওটা কনসার্ন কার্বন, কনসার্ন কার্বনের পাশের কার্বন আলফা কার্বন। তো আলফা কার্বন গুলোতে মোট 6টা আলফা হাইড্রোজেন আছে, রাইট সাইডে 3টে আলফা হাইড্রোজেন, লেফট সাইডে 3টে আলফা হাইড্রোজেন। তো যে কোনো একটা আলফা হাইড্রোজেনকে এই বেসটা তুলে নিল, NaOET দিয়েছি, NaOET কিছুই না, সোডিয়াম ইথক্সাইড, NaOC2H5, C2H5টাকে সংক্ষেপে NaOET বলে লেখা হচ্ছে, সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে, NaOC2H5। সো অক্সিজেনের লোন পেয়ার আছে এবং এটা অ্যালকোহল সলভেন্টে আছে, তাই এটা বেস হিসেবে বিহেভ করছে। সলভেন্ট যখনই অ্যালকোহল থাকে, ইথানল আছে সলভেন্টে, তাই সলভেন্ট অ্যালকোহল থাকার জন্য এই মলিকুলটা এখন বেস হিসেবে বিহেভ করছে, তাই নিউক্লিওফিলিক অ্যাটাক করছে না, এই কার্বনের সরাসরি অ্যাটাক করতে আসছে না, নিউক্লিওফিলিক অ্যাটাক করছে না। কি করছে? আলফা পজিশন থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে, বেস হাইড্রোজেনকেই চায়, কারণ হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিড, H+ হচ্ছে অ্যাসিড, তাই বেস এসে হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, এই পজিশন থেকে ডাবল বন্ড তৈরি হচ্ছে, লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। সো এই পজিশনটাতে ডাবল বন্ড তৈরি হলো, ভালো করে মিলিয়ে দেখে নাও। CH3 যা ছিল অ্যাজ ইট ইজ আছে, CH3 পার্টটা, তারপরে CH ডাবল বন্ড CH2, একটা H একটা B আর আউট হয়ে গেছে। ব্রোমিন আর তার রেসপেক্টে হাইড্রোজেন আউট হয়ে গেছে, ব্রোমিন আর তার রেসপেক্টে হাইড্রোজেন আউট। তো এই পুরো সিচুয়েশনটাকে বলছি আমরা বিটা E2 মেকানিজম। যেহেতু দুটো মলিকুল ইনভলভ, কোন কোন দুটো মলিকুল ইনভলভ? ইট অ্যালকিল হ্যালাইডটা ইনভলভ আর বেসটা ইনভলভ। ফার্স্ট স্টেপ থেকে অ্যালকিল হ্যালাইড আর বেস দুজনে মিলে চলছে, ফার্স্ট স্টেপ থেকে অ্যালকিল হ্যালাইড এবং বেস দুজনে মিলে চলছে। যেহেতু ফার্স্ট স্টেপ থেকে অ্যালকিল হ্যালাইড আর বেস দুজনে মিলেই রিঅ্যাকশন করছে, এটাকে বলছি আমরা বাইমলিকুলার এলিমিনেশন বাই E2। আগেরটাতে কি হয়েছিল? ইউনিমলিকুলার এলিমিনেশন ছিল বাই E1, কারণ ওখানে আগে অ্যালকিল হ্যালাইড থেকে হ্যালোজেনটা বেরিয়েছিল, পরে বেসটা এসেছিল। এখানে আগে বেস আসছে, হাইড্রোজেনকে তুলে নিচ্ছে, ডাবল বন্ড তৈরি হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। সো দিস ইজ E2 এলিমিনেশন। সো আশা করছি সবকটা মেকানিজম একদম প্রপারলি মাথায় ঢুকে গেছে। আমরা দুটো ছোট ছোট মেকানিজম আছে দেখে নিচ্ছি। একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হচ্ছে বলছে, এটাকে বলে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। তো কি হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে পিনাকল মলিকুল, মলিকুলার স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ। পিনাকল মলিকুলে যদি H+ দেওয়া হয়,
দ্যাট ইজ অ্যাসিডের সোর্স দেওয়া হয়, তাহলে কি রিঅ্যাকশনটা হয়, তাহলে H প্লাসটা বেসিক্যালি এইখানে OH ছিল, OH গুলো ছিল, রাইট, OH গুলো ছিল, H প্লাসটা বেসিক্যালি OH এর লোন পেয়ারটা H প্লাসের সঙ্গে রিঅ্যাকশন করে দিয়ে OH2 প্লাস তৈরি করে, এইখান থেকে একটা লোন পেয়ার এখানে আসে, OH2 প্লাসটা যেই তৈরি হয় ওটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তার জন্য এখান থেকে একটা মিথাইল গ্রুপের মাইগ্রেশন হয়ে যায়। এই পুরো রিঅ্যাকশনটা সিকোয়েন্সিয়ালি হয় এবং তার ফলে তৈরি হয় হচ্ছে ওই পার্টিকুলার কম্পাউন্ড। এটা অ্যাকচুয়ালি উল্টো দেখানো হয়েছে, উল্টো ভাবে যদি দেখাই, এই OH2টা এই OH থেকে বেসিক্যালি H প্লাসের কাছে গেছে, এই OH এর লোন পেয়ারটা বেসিক্যালি H প্লাসের সঙ্গে বন্ড তৈরি করেছে দিয়ে OH2 প্লাস হয়েছে, OH2 প্লাসটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে অ্যাজ লিভিং গ্রুপ, তার জন্য এইখান থেকে একটা মিথাইল মাইগ্রেট করে আসে এই কার্বনে এবং তার জন্য এইখান থেকে লোন পেয়ারটা এই পজিশনে ডাবল বন্ড তৈরি করে। এইভাবে এই কার্বনে একটা ডাবল বন্ডেড ও তৈরি হয়, এইখানের মিথাইলটা এই কার্বনে চলে আসে, তাই এই কার্বনে তিনটে মিথাইল হয়ে যায় আর এখান থেকে OH2 পার্টটা বেরিয়ে যায়, OH H প্লাসের সঙ্গে OH2 হিসেবে বেরিয়ে যায়, OH H প্লাসের সঙ্গে OH2 হিসেবে বেরিয়ে যায়। মানে পুরো সিচুয়েশনটাতে কি হলো, OH H প্লাসের সঙ্গে রিঅ্যাক্ট করলো দিয়ে OH2 বা ওয়াটার তৈরি করে বেরিয়ে গেল, এই কার্বনের সঙ্গে সঙ্গে পাশের কার্বন থেকে মিথাইল গ্রুপ মাইগ্রেট করে গেল, রিঅ্যারেঞ্জ হয়ে গেল, তাই এই কার্বনে এখন তিনটে মিথাইল হয়ে গেল আর এই কার্বনের সঙ্গে সঙ্গে এই লোন পেয়ারটা ডাবল বন্ড তৈরি করলো, পরে H প্লাসটাও বেরিয়ে যায়, তাহলে এই কার্বনে তৈরি হলো C ডাবল বন্ডেড ও, এই কার্বনে কি তৈরি হলো C ডাবল বন্ডেড ও সঙ্গে একটা মিথাইল, এই কার্বন থেকে OH2 প্লাস বেরিয়ে গেছে তাই OH টা নেই, আর এই কার্বনে আরো একটা এক্সট্রা মিথাইল এসেছে, তাই তিনটে মিথাইল এই কার্বনে আর এই কার্বনে C ডাবল বন্ডেড ও, তিনটে মিথাইল লেফট কার্বনে, রাইট কার্বনে C ডাবল বন্ডেড ও, সঙ্গে OH টা যেহেতু H প্লাস এর সঙ্গে OH2 হিসেবে তৈরি হয়ে গেছে, বেরিয়ে গেছে, ওই ওয়াটারটা বেরিয়ে গেছে, পিনাকল থেকে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট হলো। রিঅ্যারেঞ্জমেন্ট কেন বলছি, একটা কার্বন থেকে মিথাইল গ্রুপ রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে মাইগ্রেট করে পাশের কার্বনে চলে এলো, তাই এটাকে বলছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। কনডেনসেশন রিঅ্যাকশন এটা কাকে বলে, এখানে হচ্ছে দুটো মলিকুল কম্বাইন করবে, একটা স্মল মলিকুল আউট হয়ে যাবে, যেমন এই মলিকুলটা একটা অ্যালকোহল মলিকুল, কেন, OH ফাংশনাল গ্রুপ যদি কোথাও থাকে তাকে আমরা অ্যালকোহল মলিকুল বলে থাকি, এই মলিকুলটা একটা কার্বক্সিলিক অ্যাসিড মলিকুল, কেন, C ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড OH, এই পার্টিকুলার ফাংশনাল গ্রুপটা যদি কোথাও থাকে তাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি। তাহলে অ্যালকোহলের সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন হয় in presence of সামান্য H plus as catalyst, acid as catalyst H plus টা হচ্ছে অ্যাসিড, দ্যাট ইজ HCl or H2SO4, H plus সেটা ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করছে, সো H plus বা H2SO4 বা H2SO4 থাক বা HCl থাক, যাই থাক না কেন, H plus এর সোর্স আছে, অ্যাসিডের সোর্স আছে, তার প্রেজেন্সে কি হচ্ছে, অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন হচ্ছে, তার ফলে অ্যালকোহলের একটা H আর কার্বক্সিলিক অ্যাসিডের OH, অ্যালকোহলের H কার্বক্সিলিক অ্যাসিডের OH, এরা দুজনে কম্বাইন করে ওয়াটার হিসাবে আউট হয়ে যাচ্ছে, এই যে ওয়াটার হিসাবে আউট হয়ে গেল, যে ওয়াটারের H টা এসছে অ্যালকোহল থেকে, OH টা এসছে কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা থেকে, এই পার্টটা যেটা বক্স করে দেখানো হচ্ছে ওটা আউট হয়ে গেল, এর ফলে অ্যালকোহলের অক্সিজেনটার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা জুড়ে গেল এন্ড কনডেন্স করে গেল, এই অক্সিজেনটার সঙ্গে কার্বনটা জুড়ে এই নতুন বন্ডটা তৈরি করলো, অ্যালকোহল এই পার্টটা ছিল অ্যালকোহল পার্ট আর এই পার্টটা ছিল পুরো কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, এন্ড তাদের মাঝখানে তৈরি হয়েছে এই বন্ডটা, যেটা কিনা একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাওয়ার জন্য এটা কনডেন্স করে গেছে। সো কনডেনসেশন বলতে কি মিন করছি, এখানে কনডেনসেশন বলতে মেইনলি মিন করছি আমরা, কনডেনসেশন বলতে আমরা এখানে কি মিন করছি, কনডেনসেশন বলতে আমরা মেইনলি মিন করছি এখানে যে দুটো মলিকুল জয়েন করবে এবং একটা স্মল মলিকুল এলিমিনেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য কনডেনসেশন রিঅ্যাকশন। আমাদের টোটাল যত রকমের ম্যাসিভ রিঅ্যাকশন মেকানিজম ছিল, মেজর রিঅ্যাকশন মেকানিজম ছিল, সবটা ডিসকাস করেছি। এরপরে ডাইরেক্টলি হ্যালোঅ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব, ডিটেইল থিওরি গুলো সেখানে বুঝবো। সঙ্গে থাকো, দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। আর অবশ্যই কনসেন্ট্রেশনকে পিকআপে তুলতে বলেছি, কারণ তোমার কনসেন্ট্রেশন যদি কোনো একটা মোমেন্টের জন্য এখানে লুজ হয়ে যায়, ইউ উইল সাফার, কারণ প্রত্যেকটা মোমেন্টে খুঁটিনাটি ডিটেইলস শেয়ার করা হয়েছে। তাই কনসেন্ট্রেশনকে ফলো আপ, মানে কনসেন্ট্রেশনকে ভালো রকম ভাবে হোল্ড করার চেষ্টা করো থ্রু আউট দ্য ভিডিও, কারণ না হলে কিন্তু তোমার অর্গানিক কেমিস্ট্রি কাঁচা রয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রির হিউজ একটা পোর্শন আছে, মার্কসকে যদি ছিনিয়ে আনতে হয় এক্সামিনারের কাছ থেকে, ভালো রকম ভাবে অর্গানিক কেমিস্ট্রিতে ডেপথ আনতে হবে। আমরা চ্যাপ্টার গুলোতে আসার আগে বেসিক কনসেপ্টটা সেই কারণেই তোমাকে দিয়ে দিলাম, যাতে তুমি মার্কসকে ছিনিয়ে নিয়ে আসতে পারো এক্সামিনারের কাছ থেকে, কারণ আমরা এখানে পড়ছি 90% এর জন্য, 60-70% এর জন্য আমরা পড়ছি না। 90% কে এম করো, তবে গিয়ে সেটা অ্যাচিভ হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনের জেনারেল কনসেপ্ট।
ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। টাটা।